আর আমরা দুইটা ক্লাসের রেকর্ডিং আহ, ওটা পাই নাই স্যার, আমি এটা দিলে ভালো হতো। বলেছিলাম, আমার স্যারদের বলেছিলাম, কিন্তু স্যাররা তো রেকর্ড মনে হয় করেনি, আমি পাইনি আর কি খুঁজে। জি পেলে আমি দিতে দিতে পারতাম আর কি। যাই হোক, আমি এখন রেকর্ড করছি, আমি কভার করছি আর কি। আমি জাস্ট ওই ক্লাসগুলো একটু রিপিট করবো আর কি। তো জি আমরা কি স্যার। করব, এই প্রোগ্রামটাকে সেভ করব। সেভ করে রাখতে পারি আমরা, একটু সেভ করি। তো সেভ করার, সেভ এজ দিয়ে আমরা সেভ করতে পারি। কি নামে সেভ করব আমরা? এটা টেস্ট নামে সেভ করি। টেস্ট ডট সিপিপি, এটা হচ্ছে সিপিপি কি। যদি আপনাকে প্রশ্ন আসে যে সি প্রোগ্রামিং এর এক্সটেনশন কি, এক্সটেনশন মানে কি আমরা বুঝি। স্যার এক্সটেনশন, স্যার ডটের পর যে হ্যাঁ, বিষয়টা এই থাকে স্যার। ডটের পরে পরে যে যাওয়া। বিষয়টা থাকে, হ্যাঁ, অনেক সময় আপনারা যেহেতু কম্পিউটার লাইনে কাজ করেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনার একটা, এই যেমন আমার এখানে দেখেন, ডট পিএনজি, ডট পিডিএফ। পিডিএফ। পিডিএফ মানে পিডিএফ। কি? পিডিএফ ফাইল। পিএনজি মানে কি? ইমেজ ফাইল। এমপি4 মানে কি? ভিডিও ফাইল। অনেক সময় দেখবেন এটা দেখা যায় না, সো এটা কোথা থেকে দেখতে হয় এটা তো আমরা জানি। আমরা এটা এই ভিউজ থেকে, প্রপার্টিজ থেকে, সরি, যেখানে ভিউ আছে উপরে, যদি কেউ কেউ না জানে, তখন এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা যদি আমরা উঠিয়ে দিই, দেখবেন আর এইরকম নাম দেখা যাবে না। সো এটা আমরা অন করে রাখলে তখন আমরা এই নামগুলো দেখতে পাবো। এটা অলরেডি আমরা অনেকে জানি, জাস্ট আমি একটু বলে নিলাম। সো আমরা এখন টেস্ট ডট সিপিপি এটা শুরু করলাম, তারপর আমরা জানি কি করতে হয় প্রোগ্রামিং শুরু করার জন্য। হ্যাশ ইনক্লুড, তার মানে ইনক্লুড এর, অলরেডি আমরা এটা জানি যে কেন, এটা এটা একটা হেডার ফাইল। ইনপুট আউটপুট এসটিডিও ফাইল। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর ডট এইচ, এইচ মানে হেডার ফাইল। এরপর আমরা কি করেছিলাম, আমরা মেইন। দুইভাবে প্রোগ্রাম লিখতে পারি। ভয়েড হ্যাঁ মেইন, জি। মেইন। আর আপনাদের সম্ভবত পারভেজ ভাই দেখিয়েছিল ইন্টেজার মেইন, তাই ইন্টিজার না? দিয়ে দিবি। জি। সো ইন্টেজার মেইন। সো ভয়েড মেইন এবং ইন্টেজার মেইন কি জিনিস এটা আমি একটু পরে আসছি। সো ইন্টেজার মেইন দেওয়ার পরে আমরা স্ক্যানএফ, তারপর কি দিব? স্ক্যানএফ। আপনি যদি প্রিন্ট এফ না দিচ্ছে স্যার, তাহলে তো হুম, স্যার না, ইয়ার স্ক্যানারটা কাজ করবে বদিউজ্জামান না। বলেন যে স্ক্যানএফ কি দিব। স্ক্যান অ্যাপের পর স্যার হচ্ছে ডবল কোড দিতে হয় ডবল স্যার। কোড দিলাম, হ্যাঁ, দেওয়ার ডবল পরে পার্সেন্টেজ ডি স্যার, পার্সেন্টেজ ডি। কমা। আচ্ছা, কমা। কমা, কমা। এখন স্যার ইন্টারজার কি, মানে একটা পার্সেন্ট ভেরিয়েবল যে ডিক্লারেশন যেটা করব ভেরিয়েবল স্যার, ডিক্লেয়ার। সেটা নিতে আমি হবে। আমি ভেরিয়েবল তো তো ডিক্লারেশন। আমি তো চাচ্ছি যে জাস্ট আমি একটা সিম্পল প্রোগ্রাম দিব, যে আপনি আপনার নাম লিখবেন এবং আপনি আপনার নামটা যাতে কিবোর্ড থেকে এন্টার দিবেন, বদিউজ্জামান। এন্টার দেওয়ার পর ওটা আবার দেখাবে যে ইউর নেম ইজ বদিউজ্জামান। আমি জাস্ট এতটুক চাচ্ছি। একটা তাহলে স্যার, প্রোগ্রামিং দিয়েছি যে রাইট এ প্রোগ্রাম, আমি একটা জাস্ট আপনাদের একটা প্রোগ্রাম দেই, যদি এরকম একটা প্রোগ্রাম হয়। আমরা তো অলরেডি, এটা তো পারভেজ ভাই দেখলাম কাভার করেছে যে কমেন্ট, কোন জি একটা স্যার, লাইনকে জি কমেন্ট। স্যার, কিভাবে কমেন্ট করতে হয়, কিভাবে কমেন্ট করতে হয় বলেন। স্যার ডবল ডাবল স্ল্যাশ স্যার। ডাবল স্ল্যাশ, যদি একটা সিঙ্গেল লাইনকে আমরা করতে চাই, আমিও মনে হয় বলেছিলাম। আর যদি জি স্যার আমরা মাল্টিপল লাইনকে করতে চাই, তাহলে স্ল্যাশ দিয়ে একটা পয়েন্ট চিহ্ন, এক মানে পয়েন্ট। আমাদের যে মাল্টিপ্লিকেশন যে চিহ্নটা, এবং এটা যেখানে আমরা শেষ করব সেখানে আমরা আবার একইভাবে ওই মাল্টিপ্লিকেশন চিহ্ন দিয়ে স্ল্যাশটা দিব। তাহলে হবে কি, আমাদের কম্পাইলার চিনবে এটাকে কমেন্টস করা হয়েছে, তার মানে আমি এই লাইনগুলো আর রিড করব না, এই লাইনগুলো ব্যতীত যা যা আছে সেটা আমি রিড করব। এটা হচ্ছে কম্পাইলার। সো কম্পাইলারটা কি? কম্পাইলারটা হচ্ছে সি প্রোগ্রামিং রান করার জন্য যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে কম্পাইলার। সো আমরা একটা প্রোগ্রাম লিখবো হচ্ছে রাইট এ প্রোগ্রাম। রাইটে প্রোগ্রাম, আপনাদের এরকম প্রোগ্রাম আসতে পারে, প্রোগ্রাম টু টেক অফিসার নেম ফ্রম কিবোর্ড অ্যান্ড শো শো অ্যাজ ইউর নেম ইজ অফিসার নেম ইনপুট ফ্রম কিবোর্ড। যদি এরকম একটা কোশ্চেন আপনাদের আসে, সো এটাকে কিভাবে করব আমরা? এটা কিন্তু একদম সিম্পল একটা প্রোগ্রাম। So write a program to take officer name from keyboard and show as name is officer name input from keyboard. কিভাবে করব? তাহলে স্যার আমরা একটা ভেরিয়েবল নেই এখন, যেটা নেম ভেরিয়েবল নামে নিব, একটা ভেরিয়েবল হ্যাঁ। নেব স্যার। আচ্ছা, নেম নামে ভেরিয়েবল নিব, তারপরে তারপর স্যার প্রিন্ট এফ দিয়ে আমরা প্রথমে হুম, এন্টার করব
এই স্ট্রিংটা আমরা কি করব, প্রিন্ট করব যে অফিসার নেম। আচ্ছা, বদিউজ্জামান আপনি বলেন, রিঙ্কু বলেন। স্যার একটা ভেরিয়েবল নেব, তারপরে স্যার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে স্যার ইনভার্টেডের মধ্যে লিখবো যে মডুলাস। নর্মাল ভাবে স্যার যদি আমরা একটা করি, একদম সিম্পল ভাবে একটা যদি প্রোগ্রাম করি, কি করব আমরা? জাস্ট প্রথমে স্ক্যানফ আমরা বাদ দিই, হ্যাঁ, প্রিন্টএফ আমরা এটা ডাবল ইউর নেম ইজ নেম বদিউজ্জামান, বদিউজ্জামান। সো আমরা এটা দিব। এটা যদি আমরা এখন দেই, আমাদের কি রান করবে? কম্পাইল করি এবং রান করি। সো আমাদের কিন্তু কম্পাইল হয়েছে, এরর পাইনি, ঠিক আছে। এখন আমরা রান করি। সো কিছু দেখাচ্ছে? প্রিন্টএফ দেখাচ্ছে করছে না। কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না না, বলুন তো? যে এটার আমরা এটার আমরা অ্যাসাইন করি নাই স্যার স্যার। কি অ্যাসাইন করিনি? ফাংশন লেখা নেই। এটা কিন্তু একদম আমি আপনাদের সাথে জাস্ট ফ্রিলি একটু কথা বলতেছি, যাতে জি এই জি জি কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যায় আর কি। জি স্যার। সো এখন এটা কেন দেখাচ্ছেন না জানেন? সো এখানে আমরা যদি ভয়েড লিখি, VOID ভয়েড, সেভ করি, এবার আমরা যদি একটু কম্পাইল করি, আমাদেরকে একটা এরর দিয়েছে। দেখেন, মেইন মাস্ট রিটার্ন ইন্টেজার। খেয়াল করছি আমরা, মেইন এখানে একটা এরর দিয়েছে, মেইন মাস্ট রিটার্ন ইন্টেজার। সো আগে ভয়েড মানে হচ্ছে কি? অ্যাভয়েড করা। ভয়েড মানে হচ্ছে অ্যাভয়েড করা, মানে সে কি টাইপ আছে সে টাইপ সে অ্যাভয়েড করে সে একটা রিটার্ন মান দিবে আর কি, আউটপুট দিবে। সো এটা বর্তমানে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে ইন্টেজার দিয়ে লিখতে। আপনি যদি ইন্টেজার না লিখে, যেমন আমরা প্রথম প্রোগ্রাম যখন দেখেছিলাম, মনে আছে কিনা, আমরা যে ফার্স্ট সিপিপি, সো এই প্রোগ্রাম যখন করেছিলাম আমরা কিন্তু মেইনের সাথে কোনো কিছু দেইনি, দিয়েছিলাম ইন্টেজারও না দেইনি, স্যার। ভয়েডও দেইনি। সো যখন আমরা ইন্টেজার দিব, আচ্ছা মেইন যখন দিব দিয়ে আমরা যখন এটার কম্পাইল করব, তারপর রান করব, আমাদের কিন্তু রান হয়েছে। সো প্রিন্টএফ ইউর নেম ইজ বদিউজ্জামান। সো আমরা এখানে ইন্টেজার যখন দিব, ইন্টেজার দিয়ে তারপর আমরা এখানে রিটার্ন করব, রিটার্ন 0। এটা হচ্ছে আমাদের বেসিক বেশ। প্রোগ্রামিং। কারণ কি হচ্ছে, আমাদের যখন কম্পাইলারটা রান হবে, সেই কম্পাইলারটা সিস্টেমে অলরেডি জানবে যে আমাকে মেইন মেথড নামের একটা মেথড আমাকে খুঁজতে হবে। সো মেইন মেথড নামের একটা মেথডকে সে খুঁজে বের করছে। বের করার পরে, এবং এই মেথডটা যখন সে দেখবে এই মেথডটা রিটার্ন করেছে 0, তার মানে কোনো ধরনের এরর নাই। আর সি প্রোগ্রামিং যেটা করে, প্রত্যেকটা লাইন বাই লাইন সে এক্সিকিউট করে। যখন মেইনের ভিতরে ঢুকছে, ঢোকার পরে সে এখানে চলে আসছে প্রিন্টএফ। সো প্রিন্টএফ করে সে এই লাইনটাকে এক্সিকিউট করেছে, করার পরে যখন দেখছে কোনো ধরনের এরর নাই, তখন সে কি করেছে? রিটার্ন 0। যখন রিটার্ন 0 এই লাইনে আসছে, তার মানে মনে করেছে আমি ক্লিয়ার আছি, আমার কোনো এরর নেই, সুতরাং আমি এখন আহ, বের হয়ে যেতে পারি। আর সে প্রিন্টএফ করে সে বের হয়ে যাবে আর কি। কম্পাইলিংটা ঠিকভাবে হবে। এটা হচ্ছে আমার সি প্রোগ্রামিং বুঝতে পারে। বুঝতে পেরেছি আমরা? ইস, এখানে কিন্তু লাইন আছে। সো এটা হচ্ছে আমরা কি করলাম, আমরা একটা নাম বদিউজ্জামানের নামটা প্রিন্ট করলাম, তাই না? এখন আমরা চাচ্ছি যে বদিউজ্জামান এই জায়গাটায় ইস, আমরা চাচ্ছি এই জায়গাটায় আহ, এই জায়গাটার মধ্যে ইনপুট নিব কিবোর্ড থেকে। ঠিক আছে, কিবোর্ড থেকে ইনপুট নিব। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে একটা নাম যেহেতু নিব, তাহলে কি ইন্টেজার নিলে হবে? ইন্টেজার নিলে হবে না, আমাদের কি কি নিতে হবে? ক্যারেক্টার, CHAR, ক্যারেক্টার। সো আমরা ডাটা টাইপসে তো জেনেছিলাম ক্যারেক্টার, তো ক্যারেক্টার নিলাম আমরা নেম। সো এই নেমটা ক্যারেক্টার আমি
প্রথম ক্লাসে বলেছিলাম, একটু মনে আছে কিনা, ক্যারেক্টার সবসময়, ক্যারেক্টার মানে কি, লেটার, একটা একটা করে, লেটার না সরি, হ্যাঁ লেটার, একটা একটা করে সে লেটার নিবে। আমি যদি ক্যারেক্টার নেম দেই তখন শুধুমাত্র বি নিবে, অন্য কিছু কিন্তু সে নিবে না। সো আমি একটু এই প্রোগ্রামটা একটু রান করে দেখি। এই প্রোগ্রামটা তো মনে হয় আমরা রান করেছিলাম, আউটপুটও দেখেছি। ওকে ঠিক আছে, আমি একটু চেক দিয়ে নিলাম কম্পাইলার ঠিক আছে কিনা। কন্ট্রোল এস, কন্ট্রোল এস, কম্পাইল, রান করলাম। সো ইউর নেম ইজ বদিউজ্জামান, দেখতে পাচ্ছি আমরা। ইস, হ্যাঁ, সো আমরা যখন এই রিটার্নটা যখন না দিলাম, কন্ট্রোল এস, সেক্ষেত্রে আমরা একটু কম্পাইল করে, আমাদের কিন্তু কোনো এরর আসেনি, এবং রান করলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট ঠিকঠাক দেখাইছে। আসছে। দেখাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে সি কম্পাইলার যখন রিটার্ন জিরো আমরা দিলাম, তখন সি কম্পাইলার অটোমেটিক্যালি আমাদের যেই ডেভ সি প্লাস প্লাস ইউজ করেছি, এটা অটোমেটিক্যালি ধরে নেয় যে আমার রিটার্ন জিরো বাই ডিফল্ট এখানে লেখা আছে। এটা আমাদের এই যে আইডি ইউজ করেছে, এটার নাম হচ্ছে আইডিই। আপনি যদি সরাসরি বিভিন্ন ধরনের আছে, এরকম আইডি, অনেক আইডি এই রিটার্ন জিরো সরাসরি দিতে পারে না। বাট এখনকার সি কম্পাইলার অটোমেটিক ধরে নেয় যে আমার ইন্টিজার মেইন মানে আমার অবশ্যই এখানে রিটার্ন জিরো করা হয়েছে। এজন্য এটা যদি আমরা নাও দেই কোনো প্রবলেম নেই। সো স্ট্যান্ড আপনারা যখন চ্যাট জিপিটি কিংবা বিভিন্ন প্রোগ্রামিং এর যখন দেখবেন, এরকম সোর্স কোড দেখবেন, তখন আপনারা এরকম দেখবেন আর কি, ইন্টিজার মেইন এবং হচ্ছে রিটার্ন জিরো। এজন্য আপনাদের একটু ক্লিয়ার করে নিলাম। সো আমরা শুরু করব সবসময় মেইনটাকে ইন্টিজার হিসেবে এবং রিটার্ন করব জিরো হিসেবে। কেন রিটার্ন করব জিরো হিসেবে? এই জিরো মানে কি, ইন্টিজার ভ্যালু, মানে সংখ্যা। ইন্টিজার মানে কি, সংখ্যা। আর ফ্লোট মানে কি, সংখ্যা এবং সাথে দশমিকের পরে সামথিং দশমিক, সংখ্যা আসবে। দশমিক। ইস, সো এখন এই যে ইউর নেম ইজ বদিউজ্জামান, এটা আমরা লিখলাম, লেখার পর আমাদের প্রিন্ট দিয়েছে। এখন আমরা ক্যারেক্টার নেম নিব। সো ক্যারেক্টার নেম যদি আমরা নেই শুধু, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র একটা ওয়ার্ড আমরা নিতে পারবো। সো আমরা এটা যদি নেই, আমরা একটু নিলাম ক্যারেক্টার নেম, তারপরে কি করতে হবে, তারপরে স্ক্যান অফ দিয়ে আমরা কি করব, এই নেমটাকে নিব। বদিউজ্জামান বলেছিলেন %d। সো হুম, %d দিয়ে যখন আমরা নেম নিব, NAME, সো এটা ছিল, আমরা অলরেডি আমরা জানি করেছি এটা। এটা হচ্ছে আমাদের একটা সিনটেক্স, এভাবে লিখতে হবে। আমরা স্ক্যানএফ নিলাম, নেওয়ার পরে প্রিন্টএফ আসবো, প্রিন্টএফ এর জায়গায় এখানে আমরা বদিউজ্জামানটা প্রিন্ট করব। সো আমাদের এই স্ক্যানএফটা ঠিক আছে কিনা এটা আমরা একটু সেভ করে যদি কম্পাইল করি, সো আমাদের কোনো এরর আসেনি, তার মানে আমাদের এটা ঠিক আছে। সো আমরা এখানে তাহলে কি করব, %d দিব, %d, তারপরে কি করব, কমা দিয়ে আমরা যে ক্যারেক্টার নেমটা শো করব এখানে নেমটা লিখে দিব। ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ। তো এখানে তো যখন আমরা লিখলাম, স্যার, আমরা তো এর জি জি, আগে যে প্রিন্টএফ এর পরে স্ক্যান হ্যাঁ অফ নিছি। হ্যাঁ, এটাই আসছে আর কি। আমি প্রোগ্রাম এখনো শেষ করিনি, আচ্ছা, আমরা আচ্ছা। এখন কম্পাইল করি। কম্পাইল করার পর আমরা কোনো এরর পাইনি, ওয়ার্নিংও পাইনি, তার মানে সব ঠিক আছে। এখন আমরা এক্সিকিউট করলাম। সো এক্সিকিউট করার পরে আপনার এইভাবে আসছে, আপনি কি করবেন বলেন তো? ইংরেজিতে টাইপ করতে হবে স্যার। আপনি কি করবেন, কি লিখবেন এখানে? আপনাকে কি স্যার যোগ করতে বলছে নাকি? আপনি যদি এরকম একটা সফটওয়্যার বানিয়ে দিয়ে দেন, কিংবা আপনাকেও যদি আমি একটা এরকম সফটওয়্যার বানিয়ে দিই যে আপনার একটা ক্যালকুলেটর বানিয়ে দিছি, নেন, আপনি কি লিখবেন এখানে বলেন? আপনি তো মনে করুন, আরে সফটওয়্যার তো চলতেছে না, খালি ব্লিঙ্ক করছে, তাই না? জি স্যার। হুম, হ্যাঁ, তার মানে কি, আপনাকে এখানে কিছু একটা শো করাতে হবে। আমি যদি লিখি বদিউজ্জামান, বদিউজ্জামান, সো দেখেন, তারপরে ইউর নেম ইজ জিরো, জিরো জিরো। আসছে, তাই না? জিরো আসছে জি, না? জি স্যার। হুম। তার মানে কি, জিরো কেন আসছে, কেউ ব্যাখ্যা করতে পারবে, বলতে পারবেন? তাহলে ক্যারেক্টার নেম ইজ আমরা স্ট্যান্ড লিঙ্ক দেই নাই স্যার, কতটুকু হবে এরকম কি স্যার? 100 আচ্ছা, এই একটা কারণে স্যার আমরা স্ক্যান অ্যাপে যে %d নিছে, এটা কি স্যার ক্যারেক্টারের ক্ষেত্রে কি %d হবে কিনা স্যার? এগুলো তো হ্যাঁ, ইন্টেজারের জন্য ডি নেওয়া হয়। আচ্ছা, সে এই ইন্টিজারের জন্য এখন, স্যার। এখন তাহলে আমরা ইনপুট আউটপুটে আসি, আমরা প্রোগ্রামটা একটু পরে করব, ঠিক আছে? তো স্যার ইনপুট আউটপুটে কি কি আছে, প্রিন্টএফ এবং স্ক্যানএফ। সো প্রিন্টএফ দিয়ে আমরা কি করি, আমরা আউটপুটটা করি, আর স্ক্যানএফ দিয়ে আমরা ইনপুটটা নেই আর কি, ইনপুট। কিবোর্ড থেকে ইনপুট নিই। সো স্ক্যানএফ কি করি আমরা, ইনপুট ফ্রম কিবোর্ড।
সো স্ক্যানআপ কিবোর্ড থেকে আমরা ইনপুট নেই, এবং এটার জন্য কি কি ম্যান্ডেটরি হচ্ছে পার্সেন্ট দিয়ে ডি অথবা সামথিং সামথিং। সো এটা কি কি আছে, পার্সেন্ট দিয়ে আমরা কি কি লিখবো, আমরা সি নিতে পারবো। সো সি ফর, এটা আমাদের একটু জাস্ট আমরা একটু মনে রাখার জন্য আমি লিখছি, আপনারা হয়তোবা দেখলে মনে থাকবে। সি হচ্ছে ক্যারেক্টারের জন্য। Correct. হুম। তারপর আমরা ডি ইউজ করতে পারি, অথবা অর আই, কিসের জন্য, আবার ফর ইন্টিজারের জন্য। আবার এফ ডেসিমাল, ডেসিমাল হুম, ইন্টিজার। সো ডেসিমাল ইন্টিজার মানে কি, মানে পজিটিভ ইন্টিজার, ডেসিমাল ইন্টিজার। তারপর আমরা হুম, এক্স আছে, এক্স নিতে পারি। সো এক্স কেন, হেক্সাডেসিমালের জন্য, হেক্সাডেসিমাল এই নাম্বারের জন্য আমরা এক্স নিব। এরপরে ও আছে, ও হচ্ছে অক্টাল। সো অক্টাল মানে জানি আমরা, অক্টাল মানে হচ্ছে যার বেজ হচ্ছে, আমরা অক্টাল নাম্বার বলে, মানে 0 থেকে 7 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে বলা হয় অক্টাল। আমরা এর ফর্ম আছে বিভিন্ন ধরনের বাইনারি, সো আপনাদের পরীক্ষা ওরকম আসবে না, সো আমরা একটু জেনে রাখি। আর হেক্সাডেসিমাল, এটার বেজ হচ্ছে 16। 16 মানে হচ্ছে 0 থেকে 10, 9, 9-এর পরে 10 যেহেতু আর সংখ্যা লেখা যায় না, 10 হয়ে যায়, সেজন্য এ বি সি ডি ই এফ মানে কি, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, 12, 13, 14, 15, এই 16 ক্যারেক্টার। তো এই 16টা ক্যারেক্টার 0 থেকে যেহেতু শুরু হয়েছে, এই 16টা ক্যারেক্টার হচ্ছে হেক্সাডেসিমাল। আর অক্টাল হচ্ছে 0 থেকে 7। আমরা জাস্ট একটু মনে রাখবো আর কি, জাস্ট এটা আমাদের খুব মুখস্থ করা দরকার নাই। আর ইউ দিয়ে আমরা লিখি হচ্ছে আনসাইন্ড ইন্টিজার। সো আনসাইন কোনগুলো, যেগুলো হচ্ছে নেগেটিভ। সাইন মানে হচ্ছে পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে ইউ। আমরা জাস্ট এটা জেনে রাখি আর কি। সো ই নামের আমরা আরেকটা পাবো। সো ইটা হচ্ছে বিভিন্ন ধরনের সাইন্টিফিক যে ক্যালকুলেশন করা হয়, আমাদের সাধারণত এটা লাগবে না। সাইন্টিফিক নোটেশনের জন্য, নোটেশন আমরা যখন ক্যালকুলেটর অথবা এক্সেল অনেক সময় কাজ করি, দেখবেন যে 1.3 অনেক বড় একটা সংখ্যা আসলে 1.3 সামথিং সাম ই, এরপর সামথিং লেখা আসে, খেয়াল করেছেন কি কখনো এক্সেলে? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সেই ই, সাইন্টিফিক নোটেশন। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, যেহেতু 1.3 ই 10 এরকম আসে, ফ্লোটিং পয়েন্ট। এরপরে হচ্ছে এফ। এফটা কখন, আমরা যখন ফ্লোট ভ্যালু প্রিন্ট করব তখন হচ্ছে এফটা আমরা ইউজ করি। এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টের জন্য, ফ্লোটিং পয়েন্ট। আর আরেকটা আমরা ইউজ করি হচ্ছে জি। জিটা ইউজ করে আমরা সাধারণত এই এরকম আর কি শর্টারের জন্য ই অথবা এফ ফরম্যাট আছে, এটা আপনার একটু খালি জেনে রাখি, ই অর এফ ফরম্যাটের জন্য। এটা আমরা সাধারণত কাজ ওরকম করি না, জাস্ট জেনে রাখার জন্য। আর একটা ইউজ করি হচ্ছে এস। এসটা ইউজ করি হচ্ছে আমরা স্ট্রিং এর জন্য। সো স্ট্রিং কি জিনিস বলেন তো? আচ্ছা, আরেকটা হচ্ছে পি ইউজ করি। সো পিটা ইউজ করি আমরা অ্যাড্রেস ফরম্যাটের জন্য। সো আমরা বহুল ব্যবহৃত যেটা আছে সেটা হচ্ছে আমরা পার্সেন্ট, এটা ইউজ করি। সি, ডি অথবা আই, এস এফ এস এবং হচ্ছে এস এস। এই চারটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। কোনটা কোনটা তাহলে আমরা ইউজ করি? সি, ওয়ান, সি, আমরা স্টার দিয়ে রাখি। ইন্টেজার, আমরা এটা ইউজ করি। আমরা ইউজ করি আরেকটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, আর আরেকটা ইউজ করি স্ট্রিং। স্ট্রিংস। সো আমরা একটু সেভ করে রাখি, আপনাদের এটা আমি দিয়ে দিব আর কি, ডে 3। তাহলে আমরা যেহেতু এখানে বদিউজ্জামান লিখেছি, মানে নাম লিখেছি, তার মানে আমাদেরকে কি করতে হবে, ক্যারেক্টার নিয়েছি, তার মানে অবশ্যই আমাদেরকে এখানে হয় এস দিতে হবে, নয়তো আমাদেরকে সি দিতে হবে। তো এখানে আমরা এস যদি, দিতে হবে স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে এস দিতে হবে না স্যার, আচ্ছা স্ট্রিং আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এস দিই। এস এর, ওনার কথা এস দিলাম। সো যদি এস দেই সেক্ষেত্রে আমরা একটা সেভ করি, সেভ করে কম্পাইল করি। কম্পাইল করলাম, করে রান করলাম, রান করে এখন বদিউজ্জামান লিখি, বদিউজ্জামান। সো আমাদেরকে কিন্তু কোনো আউটপুট দেয়নি, দেন ফাঁকা। ঠিক আছে, কোনো আউটপুট দেয়নি। কেন দেয়নি? কারণ আমরা এখানে এস বলেছি স্ট্রিং, বাট ক্যারেক্টার নেম সে কয়টা ক্যারেক্টার নেবে এখানে? একটা। সে কিন্তু স্ট্রিং হিসাবে নিতে পারছে না। সো আমরা যদি এখানে সি দেই, সি দেই, সেভ করে কম্পাইল করে, আবার যদি এটাকে রান করি, এখানে যদি আমরা লিখি
বি ইন্টার দেই। আমার কি কম্পাইলারের সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, এখন দেখেন নামটা সে দিচ্ছে না। এখন আমাদের এখানে ক্যারেক্টার নেম যখন আমরা নিব বদিউজ্জামান, সো বদিউজ্জামান কিন্তু একটা আহ, অনেকগুলো স্ট্রিং, অনেকগুলা string, অনেকগুলো অনেকগুলো লেটারের সমন্বয়ে একটা হচ্ছে স্ট্রিং। তো সুতরাং আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে বলে দিতে হবে এই নেমের একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 50 ক্যারেক্টার, কত ক্যারেক্টার হইতে পারে সে এটা নিতে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আমরা 50 বলে দিলাম, কোন নাম 10 হইতে পারে, 20 হইতে পারে, আমরা সেফ সাইডে থাকার জন্য 50 বলে আপ দিলাম। টু 50 পর্যন্ত থাকবে, হ্যাঁ, নিবে। হ্যাঁ, আপ টু 50 পর্যন্ত নিবে। তারপর আমরা এখানে এজ দিয়ে আমরা নেম দিয়ে দিলাম। এরপর আমরা দিব ইউর নাম ইজ। এখানে যদি আমরা এস দিই, এখানে টাইপটাও কি হবে, আমরা রিটার্নটাও করব এস। Yes. এরপর আমরা সেভ করি। আমরা কম্পাইল করে কম্পাইল করলাম, কম্পাইল করলে কিন্তু সেভ হয় না, অটোমেটিক সেভ করে কম্পাইল করলাম। এখন আমরা যদি লিখি বদিউজ্জামান, আমাদের কিন্তু এখন আউটপুটটা আসছে। দিস। জি স্যার, আসছে So, স্যার। আমরা কি এখন বুঝতে পেরেছি কি করলাম এখানে? এখন আপনি যখন এটাকে রান করছেন তখন কি হাওয়ার উপরে আপনি লিখছেন, আপনি তো জানেন না আসলে কি লিখতে বলেছে। সুতরাং এজন্য আমাদেরকে কি করতে হবে, আউটপুটটার জন্য আমাদের দিতে হবে প্রিন্ট এফ। মানে ওই স্ক্রিনে যাতে দেখা যায়, তাহলে দেখান আমরা কি দিব, ইন্টার ইউর নেম। 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 সো এটা যখন দিব, দিলে আমরা একটা কলন দিয়ে একটু স্পেস দিলে আমাদের সুন্দর হবে, তারপরে নামটা নিবে আর কি। তারপরে কি করতে হবে, এখানে একটা কলন দিতে হবে। আমরা একটা সেভ করি। এরপর আমরা কম্পাইল করে আমাদের একটা এরর দিয়েছে, এই এররটা কি, প্রিন্টএফ ওয়াজ নট ডিক্লেয়ার্ড। সো আমরা দেখেন প্রিন্টএফ এর পি বড় হাতের দিয়েছি, এই এররটা দিয়েছে, সো পি হবে কি ছোট হাতের। আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। তো দেখা যাচ্ছে যে জাস্ট আপনি এই প্রিন্টের পি যে ছোট হাতের না বড় হাতের, এটা মিলাতে গিয়ে পরীক্ষার হলে দেখবেন যে অনেক সময় চলে গেছে, রান করতে গেছেন, আপনি বুঝতে পারছেন না। সো প্রোগ্রামিং এর ম্যাক্সিমাম এরকম আমরা যেই ডিফাইন করে দিব যে বিষয়গুলো, যেমন ইন্টেজার, ক্যারেক্টার, মেইন, প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো সব ছোট হাতের হতে হবে। আর এটা হচ্ছে ইউজার ডিফাইন, মানে এটা আপনি যখন করতেছেন, আপনি আপনি যদি এখানে এন বড় হাতের দেন কোনো সমস্যা নেই, এন যদি এখানে বড় হাতের দেন এখানেও দিতে হবে বড় হাতের, ক্যাপিটাল। এটা হচ্ছে ইউজার ডিফাইন। বাট সি প্রোগ্রামিং এর যে ইন্টারনাল যেই ভেরিয়েবল গুলো আছে, তারপর হচ্ছে ডেটা টাইপ গুলো আছে, মেথড গুলো আছে, সবগুলো হচ্ছে স্মলার। তো আমরা এখন কম্পাইল করি। কেনএফ কম্পাইল এর করার পরে, এনটা হ্যাঁ, বড় হাতের লিখতে হবে হ্যাঁ, না স্যার? কোনটা? হ্যাঁ, কেনএফ এখানে, এর যে এনটা, হ্যাঁ। হ্যাঁ, সবগুলো বড় হাতে লিখতে হবে, তাছাড়া বড় ওই যে আমাকে এরর দিয়েছে। তো আমরা এখন আসছে যে দেখেন ইন্টারভিউর নেম আসছে, এবার আমরা লিখলাম সাইদুল। সো ইউর নেম ইজ সাইদুল। ক্লিয়ার বিষয়টা? হাতের। জি জি স্যার। স্যার। প্রোগ্রামিংটা ক্লিয়ার, আমি এটা আপনাদের দিয়ে দিব। এরকম প্রোগ্রাম আসতে পারে যে রাইট, আপনি একটা কিবোর্ড থেকে নাম্বার নিবেন এবং নাম্বার নিয়ে আপনি যোগ করবেন, এটা আসতে পারে। অথবা নাম নিবেন, সেই নাম দিয়ে আপনি প্রিন্ট করবেন। তো আমরা এখন বুঝতে পেরেছি এস কেন, সি কেন, ডি কেন, ফ্লোটিং কেন, বুঝতে পেরেছি। জি স্যার। তার জি স্যার। স্ক্যানআপের হ্যাঁ, পিছনে কিন্তু প্রিন্ট দেওয়ার প্রয়োজন আছে স্যার। কোনটা? ওই যে আমরা যে প্রিন্ট প্রিন্ট এন্টার ইউর নেম পরে লিখলাম, স্ক্যানআপ দিয়ে আবার প্রিন্ট দিলাম, প্রিন্ট। এটা, আচ্ছা, জি স্যার, এটার এটা। তাহলে এটার কাজটা কি হলো, এটার কাজটা হলো জাস্ট আপনাকে দেখাচ্ছে। আমরা যখন দেখি প্রথম প্রিন্টএফ এর কাজ কি হচ্ছে, এই যে সে এখানে বলছে তিনটাই ইন্টার on। ইউর নেম। না হলে কালো নেমটা। স্ক্রিন যদি আসে, তাহলে আপনি তো বুঝবেন না আসলে আপনাকে কি লিখতে। আপনি তো একটা সফটওয়্যার বানাই দিবেন, আমি হয়তো ইউজ করব, আপনি কি জন্য বানাইছেন সেটা তো আমি বুঝবো না। এখানে কি নাম দিতে বলেছেন নাকি আপনার ডেজিগনেশন দিতে বলেছেন, সেটা তো আমি আসলে জানি না। অথবা জি আমরা স্যার। যদি এখন এরকম যদি একটা প্রোগ্রাম আসে যে আপনি একটা প্রোগ্রাম লেখেন, রাইট এ প্রোগ্রাম, টেক অফিসার নেম অ্যান্ড ডেজিগনেশন অ্যান্ড শো দ্য অফিসার নেম অ্যান্ড ডেজিগনেশন ইন আউটপুট। সো এখন ইনটা নেম নিয়েছেন, এখন আরেকটা নিবেন হচ্ছে ডেজিগনেশন। রেজিগনেশন। জি স্যার, বুঝতে পারছি। তো আমরা সবগুলো নেম ছোট হাতের নেই, আমরা ছোট হাতের নিয়ে চেষ্টা করব সবগুলো ভালো, মানে একই রকম রাখার চেষ্টা করব। সো আমরা এটা কপি করে পেস্ট করি, ইন্টার ইন্টার অফিসার ডেজিগনেশন আমরা দিই এটা, অথবা ইউর ডেজিগনেশন। জি স্যার। তাহলে আমাদের কি করতে হবে, আরেকটা ক্যারেক্টার নিতে হবে একটা ডেজিগনেশনের নিতে জন্য। হ্যাঁ, তাহলে আমরা ডেজিগনেশন নামের ডেজিগ নেই,
ডিই হুম, এসআইজি ডেজিক, আমরা এটাও 50 নেই, 20 নিলেও হুম। সমস্যা নাই, আপনার 20 নিতে পারেন, 30ও নিতে পারেন। তাহলে এখানে কি হবে, ডেজিক। এখানে ডেজিক হবে। নেম হুম। ইজ, তাহলে ডেজিক নিচ্ছেন, এটা ডেজিগনেশন এন্ট্রি হবে। নিলেন, নেওয়ার পরে এখানে আমরা লিখবো ইউর নেম ইজ এটা অ্যান্ড এন্ড ডেজিগনেশন। ইউর Designation. ডেজিগনেশন ইজ। সো যেই জায়গায় যে জায়গায় আপনার আউটপুট বসাবেন সেই জায়গায় আপনাকে এই পার্সেন্টেজ দিয়ে এই চিহ্নগুলো বসাতে হবে। বুঝতে ভেরিয়েবল পেরেছেন? হুম। হ্যাঁ, নেমের যে, সাথে ডেজিগনেশনটা হ্যাঁ, দিতে হবে। জি জি জি, যে যে জায়গাগুলোতে আমরা আউটপুট চাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা এটা বসাবো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। সো আমরা এখন এটা বসালাম, বসানোর পর আমরা যদি এখানে সেভ করি, সেভ করার পর আমরা কম্পাইল করি এবং রান করি। ইউর নেম আমরা দিলাম সাইদুল। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে আমাদের কি হলো, আমাদের এই লাইনটা এক্সিকিউট হয়েছে, প্রিন্টার ইউর নেম। তারপরে কি বলেছি আমরা, স্ক্যান মানে কিবোর্ড থেকে সে ইনপুট নিল, নেওয়ার পরে কি হচ্ছে, তারপরের লাইনে চলে আসছে, তারপরের লাইনে কি করছে, প্রিন্ট এফ মানে কি আউটপুট দিতে বলছে। সো আউটপুট আমরা যে দিয়েছি এখানে ইন্টারভিউ ডেজিগনেশন দিয়েছেন হচ্ছে যে কম্পিউটার অপারেটর মনে করেন দিয়েছেন, এটা দিয়ে ইন্টার দিয়েছেন, সে কিন্তু আউটপুটটা দিয়ে দিয়েছে। আবার তার এই এই পর্যন্ত সে ইনপুট নিয়েছে, নেওয়ার পরে আবার তারপরে প্রিন্ট এফে চলে আসছে, আসার পরে সে বলছে ইউর নেম ইজ, মানে আউটপুট দিতে বলেছে, সে আউটপুটটা দিয়ে দিয়েছে। সো এখানে দেখেন আউটপুটটা ইউর নেম ইজ সাইদুল অ্যান্ড ইউর ডেজিগনেশন ইজ অপারেটর। সো দেখেন স্পেস কম্পিউটার অপারেটর লিখেছিলাম আমরা, কিন্তু পুরোটা কিন্তু নেয়নি, শুধুমাত্র অপারেটর নিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমরা দুইটা ভ্যালু এখানে পাস করছি, তখন কিন্তু আমরা ডেজিগনেশনটা পাস করিনি, পাস না, করেছি জি স্যার। শুধুমাত্র নেম পাস করছি। নেম। সো এখানে যদি আমরা ডেজিগনেশন পাস করি, কম্পাইল করি, আবার রান করি, দিলাম হচ্ছে কম্পিউটার অপারেটর। এখন দেখেন ইউর নেম ইজ সাইদুর, ইউর ডেজিগনেশন ইজ কম্পিউটার, তারপরে কিন্তু সে আর পাচ্ছে না। খেয়াল করছি আমরা এখন জি স্যার। এটাকে বাড়িয়ে দিই, 50 করে হ্যাঁ, দিই, 50 করে। এবার আমরা আবার কম্পাইল করি, রান করি, দেখেন তারপরে কিন্তু পাচ্ছে না, পাচ্ছে। না। না স্যার, পাচ্ছি না স্যার। আবার যদি আমরা এটাকে রান করে এখানে একটা ইনভার্টেড একসাথে কমার স্যার। মধ্যে, না একসাথে দিলে তো আসবে, এখন স্পেস দিয়ে কিভাবে লিখবেন, তখন এরকম একটা কোটেশনের ভিতরে কম্পিউটার অপারেটর, দেখেন আমাদের কিন্তু আউটপুট হুম, আসছে না, না। আসছে না। সো দুইটা আউটপুট কিভাবে দেখবো আমরা, আর একটা নতুন লাইন দিয়ে দিলাম স্যার। নতুন লাইন দিলে কি আসবে? ক্যারেক্টার নেম যদি আমরা 100 করে দিই স্যার, তাহলে তো স্যার চলে আসার কথা না স্যার? না, আপনাকে এখানে তো কম্পিউটার হুম 50 তো টাকার কথা। দুইটা থাকবে মানে, দুইটা থাকবে মানে, স্যার বলছি স্যার, 100 করে দিলে স্যার, 100 ক্যারেক্টার নেম এবং ক্যারেক্টার ডিজিগনেশন 100 করে দিলে স্যার। আর না 100 বিষয় বিষয় তো কিন্তু এখানে আসছে না। এখানে আসছে না, ডেজিগনেশন তো 50টার ভিতরেই থাকবে, হুম কম্পিউটার হুম অপারেটর তো 50টা যাবে না। এখানে আউটপুট দিচ্ছে না, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে স্যার। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার আমরা যে ক্যারেক্টার লিখলাম না, এটাকে আমরা কিন্তু চাইলে এক লাইনও লিখতে পারি, এটা তো জানি আমরা, জি স্যার। আমরা এক লাইনেও লিখতে পারি এটা। সো শর্ট করে ফেলুন। এক লাইনে আমরা লিখলাম নেম এবং হচ্ছে ডেজিগনেশন, দুইটা আমরা এক লাইনে লিখে আমরা এটা কিন্তু আবার দুই লাইনে লিখতে হবে, এক লাইনে এটা আবার লিখতে পারবো না। সো আমরা এখানে ইউর ডেজিগনেশন দিয়ে আমরা এখানে একটা ইন্টার দিয়ে দিই, স্ল্যাশ নিউ লাইন, ইন্টার দিতে হবে কিভাবে, নিউ লাইন। নিউ লাইন এন। হ্যাঁ, তো নেম এবং কমা দিয়ে ডেজিগনেশন দিই, দিয়ে আমরা একটু যে সেভ করি,
রান করি। আচ্ছা, কম্পাইল করে নিই। আমরা অলওয়েজ কম্পাইল করব, কম্পাইল না করলে কিন্তু আমাদের ঠিকভাবে এটা রান হবে না। আগেরটাই তো আগেরটাই ধরে রাখবে, হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এটা দিলাম। সো এখানেও কিন্তু আসছে না। এটা আসছে আসলে না। এটা আসলে আমাদের এই আমার ব্রাউজারের সমস্যা আর কি, এই স্ক্রিনের। আপনারা এই কোডটা একটু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের এই চ্যাট বক্সে, আপনারা একটু আপনাদের কম্পিউটারে একটু রান করে দেখবেন। জি স্যার, দেখি। তো এখানে আমরা আরেকটা মেথড আমরা ইউজ করি অনেক সময়, গেট সিএইচ। অনেক সময় দেখবেন গেট সিএইচ আমরা একটা মেথড ইউজ করি যখন আমরা এখানে ভয়েড দিই। আচ্ছা, আমাদের এখানে ইন্টিজার সেভ গেট সিএইচ। আচ্ছা, আমাদের এখানে স্টুডিও ডট এস নিয়েছি গেট সিএস এর জন্য, আমাদের আরেকটা হেডার নিতে হয়, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড কনিও আইওস ডট এইচ। কনিও ডট এইচ, আচ্ছা আমরা এটা পরে দেখবো। আপাতত আমরা গেট সিএস দিয়ে কাজ করব না, ইন্টিজার রিটার্ন 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 0। জিরো আমরা এটা নিয়ে কাজ করব। সাইদুল। So আমাদের কিন্তু ওই স্পেস দিলে সে যেটা করছে আমাদের এখানে, আহ, আপনি যখন দুইটা ভ্যালু নিবেন, একাধিক ভ্যালু যখন আমরা কিবোর্ড থেকে নিব, তখন যখন স্পেস পায়, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মনে রাখতে হবে। যখন স্পেস পায় আমরা এখন এরকম দিতে পারি যে কিবোর্ড থেকে সে এন্ট্রি নিবে একাধিক। কি নিবে এন্ট্রি? 10, 20, 30, 40, এই চারটার যোগফল সে বের করবে। তখন সে কি করবে, আমরা কিবোর্ড থেকে করি কি, এই 10, 20, 30, 40 স্পেস স্পেস দিয়ে দিই। আচ্ছা, এটা আমি একটু কপি করে রেখেছি। কপি করে আমি আর একটা প্রোগ্রাম আমরা খুলি, টেস্ট 2। আমরা আর একটা সোর্স ফাইল খুলি, খুব সংক্ষেপে আমরা এটা কপি পেস্ট করে নিই। কন্ট্রোল C, আমরা এখানে দিই কন্ট্রোল V, সেভ করি। টেস্ট 2 দিয়ে আমরা, টেস্ট 1 দিয়ে আমরা সেভ করি। তো আমরা এখানে ইন্টেজার দুইটা নাম্বার নিব, হ্যাঁ, ইন্টেজার A, B, প্রিন্টএফ ইন্টার নাম্বার নাম্বারস। এরপর আমরা এখানে এরকম দিয়েছি না? তারপরে ডি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, স্ক্যানএফ এর আমরা এন্ড চিহ্ন অনেক সময় দেখি, খেয়াল করেছি কখনো? আচ্ছা, দেখা যায় অনেকগুলা। এন্ড চিহ্ন দেখি, ওটাকে বলা হয় সি প্রোগ্রামিং এর ভাষায় এম্পারসেন্ড। এম্পারসেন্ড এরকম কি আপনারা কখনো দেখেছেন? এই যে এইরকম চিহ্ন, আহ এন্ড এর মতো এইরকম চিহ্ন জি স্যার, দেখি স্যার। দেখেছেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এটা কেন নেওয়া হয় এটা জানেন? এম্পারসেন্ড, এটাকে বলা হয় এম্পারসেন্ড। আমরা যখন ইন্টিজার ভ্যালু নিব তখন এই এম্পারসেন্ট দিয়ে আমাদের নিতে হয়। সো আমরা এরকম একাধিক ভ্যালু নিলাম, ABC, কমা, আমরা আরেকটা নিলাম হচ্ছে সাম। সো এই সাম নেওয়ার পর আমরা প্রিন্ট করলাম যে ইন্টার নাম্বারস। এরপর আমরা স্ক্যানএফ এর ভিতরে, যেহেতু এগুলি কি ইন্টিজার, তাহলে আমাদের কি করতে হবে, %s দিলে তো হবে না, ডি দিতে হবে। সো ডি এর পরে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, চারটা পার্সেন্ট আমরা দিলাম। ও সরি, চারটা না, আমরা তিনটা ভ্যালু নেবো, ABC। তো 3টা% আমরা দিব। দেওয়ার পর এখানে জাস্ট আমরা এখন যেহেতু ইন্টিজার ভ্যালু, তাহলে কি করব, এই এম্পারসেন্ট এই চিহ্ন দিয়ে এই ভ্যালুটা আমাদেরকে গেট নিতে হবে কিবোর্ড থেকে। সো কমা দিয়ে বি, কমা দিয়ে সি। তো এটা হচ্ছে সি আর এটা হচ্ছে বি। তো তিনটা ভ্যালু আমরা নিলাম। নেওয়ার পর আমাদের কি করতে হবে, সামটা করতে হবে। সো সাম করতে হয় কিভাবে, SUM সমান সমান সিম্পলি A প্লাস বি প্লাস সি। আমাদের সামেশনটা হয়ে গেল। এরপর আমরা কি করব, প্রিন্ট করব। সো প্রিন্ট করব কি, যে আমাদের
দ্য সাম ইজ অথবা সামেশন ইজ, আমরা এখানে সামেশন দিয়ে দিব, জাস্ট সামেশন, সামেশন। তো সামেশনটা হবে সামেশন। তো সামেশনটা হবে কি, একটা মাত্র আউটপুট, তাই না? তার মানে পার্সেন্ট ডি দিয়ে আমরা এখানে নিউ লাইন দিয়ে দিতে পারি, নিচে দেখাবে সাম, দিয়ে আমরা এখানে কি করব, আমাদের যে সাম ভ্যালুটা আছে, সামটা আছে, এই সামটা আমরা এখন পাস করে দিব। সো পাস করে দিয়ে আমরা সেভ করে দিই এটা। সেভ করে আমরা এখন যদি কম্পাইল করি, আমাদের কোনো এরর নেই, আমরা রান করি। রান করার পরে ইন্টার নাম্বারস, তো কয়টা নাম্বার দিতে হবে, 10, 20, 30। সো আমাদের তিনটা নাম্বারে 60 যোগফল আসছে। আচ্ছা, এখানে মনে হয় আমার এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ n। সো আমাদের তিনটা নাম্বার দিয়েছি, সে কিন্তু 60 দিয়েছে। সো অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা এখানে স্পেস দিয়েছি, এই কারণে কি স্পেস নিয়েছে কিনা 10, 20, 30। সো আমরা এখানে যদি কমা দেই সেক্ষেত্রে কি হবে, আমরা একটু দেই, কমা কমা দিয়ে আমরা যদি এটা সেভ করে কম্পাইল করি, কোনো ধরনের এরর আসেনি। এটা দিয়েছেন হচ্ছে বদিউজ্জামান। যে ওখানে স্যার দিয়েছে স্যার, ওই যে অ্যাম্বাসি দেওয়া হয়েছিল না, দিয়ে স্যার রেজাল্ট আসছিল না, এখন স্যার আসছে, আমি চেক দিলাম হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার স্যার এম্পারসেন্ট, জি জি জি। জি স্যার, জি স্যার। সো এখন এই এম্পারসেন্ট আমরা দিলাম, দেওয়ার পরে এখন দেখেন সেভ করলাম। এখন সেভ করার পর এখানে কিন্তু কমা দিয়েছি। এখন আমরা এটাকে কম্পাইল করি, কোনো এরর নাই। আমরা যদি রান করি, এখন দেখেন নাম্বারটা যদি 10, 20, 30 দেই, আমাদের কিন্তু রেজাল্টটা আসছে। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা যখন প্রোগ্রাম করব তখন আমাদেরকে, যাতে ইউজার কিংবা যে পরীক্ষা নিবে, সে যাতে ঠিকভাবে বুঝতে পারে যে আমার আসলে ঠিক আছে কিনা, এটা মানে আউটপুটটা ঠিকভাবে দেখা যায় কিনা। তো তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ইন্টার 3 নাম্বারস সেপারেট বাই। সো আপনিও তো বলে দিয়েছেন সেপারেট করতে হবে কি দিয়ে, কমা, অথবা এটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দিবেন আর কি। যখন ইউজার পাবে তখনই কিন্তু ইউজার কিংবা যে এক্সামিনার সে বুঝতে পারবে। আপনার এখন যদি আপনি এটাকে কম্পাইল করে রান করেন, তাহলে কিন্তু আপনার ইন্টার 3 নাম্বার সেপারেট বাই কমা, তাহলে আমরা তিনটা নাম্বার দিই, কি করব, সেপারেট, কমা দিয়ে সেপারেট করব 60। এখন কারো প্রশ্ন আসতে পারে, এখানে যদি আমরা একটা স্পেস দিই, 10, স্পেস 20, স্পেস 30, তাহলে কি রেজাল্ট আসবে কিনা দেখেন। রেজাল্ট আসছে? না, না, না আসে না না। স্যার। সে কিন্তু একটা মানে অ্যাম্বিগুয়াস একটা রেজাল্ট দিয়েছে। এটাই আমি সুতরাং দেখেছি। এইভাবে আমরা, এখন আমাদের কি বোঝা গেছে যে স্ক্যানএফ এর পরে যে পার্সেন্টেজ ডি দিয়ে কেন কমা দিই, এখানে যদি আমরা হাইফেন দেই একাধিক ভ্যালুর ক্ষেত্রে, আমরা এটা যদি সেভ করি, সেভ করে যদি আমরা কম্পাইল করে আবার রান করি, সো এখানে আমরা 10, -20, -30 যদি দিই, আমাদেরকে রেজাল্ট দিবে। বুঝতে পেরেছি আমরা? জি জি স্যার। আচ্ছা। সো এখন এই যে এম্পারসেন্টটা আমরা দিলাম, আমরা কিন্তু এরর টেরর সহ আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আমরা মোটামুটি বুঝতে পারি সবাই। এখন যে এই এম্পারসেন্টটা দিলাম, এই এম্পারসেন্ট মানে হচ্ছে কি, সে কিবোর্ড থেকে এর ভিতরে সঠিক ভ্যালুটাই রাখছে, এই স্পেস সহ, স্পেস ছাড়া, এই ভ্যালুগুলো। এখন যদি আমরা এভাবে রাখতাম, তাও কিন্তু ভ্যালুটা নিত, কিন্তু সঠিকভাবে কিন্তু ভ্যালুটা নিত না। এখন আমাদের যে টেস্ট নামের যে প্রজেক্ট আমরা করেছি প্রোগ্রাম, এখন দেখেন এখানে কিন্তু আমরা এম্পারসেন্টটা দেইনি। সো এখানে যদি এখন আমরা এম্পারসেন্টটা দেই, যদি আমরা এম্পারসেন্টটা দেই, এবার যদি সেভ করি, কম্পাইল করি, এখন আগেও কিন্তু কোনো এরর আসেনি, এখনো এরর আসেনি। এখন আমরা যদি এটা রান করি, এখন আমরা যদি লিখি সাইদুল কম্পিউটার অপারেটর, দেখেন এখন কিন্তু, আচ্ছা ডেজিগনেশনে সম্ভবত এম্পারসেন্ট দিই না, আচ্ছা ডেজিগনেশনে দিয়েছি, ডেজিক ডেজিগনেশন সেভ সাইদুল কম্পিউটার
অপারেটর। আপনারটা কি আসছে ফজুজ্জামান? আমি আপনারটা কি শর্ট করে দিয়েছিলাম স্যার, শর্ট করে আসছিল আর কি স্যার। আসছে? আমি টোটালি লিখছিলাম না আর কি স্যার, স্পেস দিয়ে লিখছিলাম না স্যার। আচ্ছা, এখন স্পেস দিয়ে লেখানো কিন্তু আহ, আচ্ছা আমি এটা দেখতেছি। আচ্ছা, এটা কি আমরা আমরা বুঝতে পেরেছি? সামেশনটা স্পেস অথবা হাইফেন দিয়ে যে করলাম, এটা আমরা বুঝতে পেরেছি। আর এটা কোশ্চেনটা কিভাবে লেখা থাকবে স্যার, যে আমাদের যে এটা পরীক্ষা হলে কোশ্চেন থাকবে যে আপনি কিবোর্ড থেকে 3টা সংখ্যা লিখবেন, রাইটে রাইটে প্রোগ্রাম প্রোগ্রাম টু টেক 3 নাম্বার নাম্বার ইন্টিজার, মানে 3 ভ্যালু ফ্রম কিবোর্ড অ্যান্ড টোটাল বা সামেশন। না না, অ্যান্ড এটা বলবো যে অ্যান্ড সেট দ্য আউটপুট অ্যাজ সামেশন অফ 3 নাম্বার, এরকম আসবে আর কি। সো তখন আপনি কি করবেন যে এটা বলবে, আপনি এটা এক লাইনেও করতে পারেন, আপনি আবার প্রিন্টএফ দিয়ে 3টাও নিতে পারেন। আবার এখানে যদি বলতে পারে, বলে যে রাইট এ প্রোগ্রাম টু টেক 3 ভ্যালু ফ্রম কিবোর্ড ইন 1 লাইন সেপারেট বাই এস, যদি এরকম দেয় তখন কি করবেন? এখানে জাস্ট এস বসিয়ে দিবেন, ডি এর পরিবর্তে হাইফেনের পরিবর্তে এস বসিয়ে আচ্ছা দিবেন, স্যার। যেটা হাইফেনের কমা পরিবর্তে ছিল, এস। হ্যাঁ, কমা যেটা ছিল। হ্যাঁ, এখন যদি আমরা এখানে রান করি, এটাকে কম্পাইল করি, আমাদের কিন্তু এরর দিচ্ছে। এরর দিচ্ছে না কেন বলেন তো? আমাদের এস কিন্তু হবে না, কারণ এসটা কি, এসটা হচ্ছে আমাদের কিসের জন্য ইউজ করে, স্ট্রিং এর জন্য। স্ট্রিং এর ঠিক সুতরাং জন্য। আছে। হ্যাঁ, তখন এই এররটা আসবে। তখন আপনাদের যদি এরকম কোনো রিটেন পরীক্ষা আসে, তখন আপনি কি করবেন? আপনারা লিখবেন যে এটা আউটপুট কম্পাইল টাইম এরর হবে, কারণ এসটা হচ্ছে একটা ক্যারেক্টার, স্ট্রিং এর জন্য এস ইউজ স্ট্রিং করা এর হয়। জন্য। হ্যাঁ, তো এখানে যদি আপনাকে এরকম দেয় যে হ্যাশ সেপারেট বাই হ্যাশ, আমরা তো আপনাদের মনে হয় রিজার্ভ ওয়ার্ড দেখায় না, বলছে রিজার্ভ ওয়ার্ড, না স্যার, এখন দেখুন। না, বলেনি। রিজার্ভ ওয়ার্ড হচ্ছে কি, আপনার প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ভাষা থাকে, যে ভাষাগুলো তার প্রোগ্রামিং এর জন্য সে রেখে দেয়, ইউজ করে। সো এই ইন্টেজারটা হচ্ছে আমার সি প্রোগ্রামিং তার নিজস্ব ব্যবহারের জন্য ইউজ করে, ইন্টেজার, ক্যারেক্টার, তারপর হচ্ছে কার সিএইচএআর, তারপর হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, মেইন। তো এটা ইনক্লুড স্টুডিও, এটা আপনি আপনার প্রোগ্রামে ইউজ করতে পারবেন না, ইউজ করলে আপনি কম্পাইল টাইম এরর পাবেন, অনেক সময় আউটপুট পাবেন না। সো এখন যদি আমরা এটাকে রান করি, কম্পাইল করি, আমরা এখানেও কিন্তু একটা এরর পাবো, প্রি প্রসেসিং ডিরেক্টিভ। কারণ যখন কম্পাইলার হ্যাশ পায়, তখনই মনে করে আমাকে কিছু একটা ইনক্লুড করতে বলেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, সো আপনাদের প্রোগ্রামিং এ আসবে সর্বোচ্চ স্পেস, কমা অথবা হাইফেন। তো স্পেস আসলে তো আপনি এটা স্পেস দিবেন, আর হাইফেন আসলে হাইফেন, আর কমা আসলে কমা। সাধারণত এই 3টা দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং হয়ে থাকে। আমরা এটা যদি রান করি, আচ্ছা আমরা এখানে আহ এটাকে অফ করিনি আর কি। সো সো আমরা এরকম করলাম। সো এখন হ্যাশ যদি দেই, সো হ্যাশটাও কিন্তু এখানে রান করবে। সো আমাদের কি এরর দেয়নি। এখন কথা, কেন হ্যাশটা রান করবে? কারণ হ্যাশটা হচ্ছে আমাদের, যদি বাইরে আমরা লিখতাম হ্যাশ, তাহলে কিন্তু সে কি করতো, কম্পাইলার কম্পাইলার তখন হ্যাশটাকে সে চিনতো। যখন এটার ভিতরে পেয়েছে, তখন কিন্তু আহ, এই ডাবল কোটেশনের ভিতরে, তখন কিন্তু সে হ্যাশটাকে ধরে নিয়েছে এটা %d পরে একটা স্পেস যেরকম, সেরকম একটা ক্যারেক্টার হিসেবে। একটা আমরা ক্যারেক্টার যখন রান করি, তখন আমরা 10 হ্যাশ 20 হ্যাশ 30, তো আমাদের কিন্তু রেজাল্ট আসছে। রেজাল্টটা। হ্যাঁ, yes। তো আমরা সাধারণত স্পেস দিয়ে রাখি, আমরা এখানে স্পেস, পরীক্ষা সাধারণত এরকমই আসবে। তো আমাদের সবগুলো অঙ্ক মানে আমরা যখন অঙ্ক করি স্যার, প্রশ্নের মাধ্যমে স্যার বুঝাইলে স্যার সহজে একটু বুঝতে পারবো স্যার।
জি জি, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন ইনপুট আউটপুট তো মানে বুঝলাম। এখন আপনাকে যদি বলা হয়, আচ্ছা আমরা আরেকটা প্রোগ্রাম করি, সোর্স ফাইল, আমরা আরেকটা প্রোগ্রাম এরকম নেই, টেস্ট 2। তো আমরা যদি এরকম বলি যে আপনি একটা প্রোগ্রাম করবেন, যে প্রোগ্রামের মাধ্যমে ডেটাকে মান্থে কনভার্ট করবেন, মান্থ এবং ডেতে। আপনাকে 365 দিন দিয়েছি, সেটাকে আপনি মান্থ এবং ডেতে কনভার্ট করবেন। যদি এরকম প্রোগ্রাম আসতে পারে, হ্যাঁ, হ্যাশ দিয়ে আমরা হ্যাশ দিচ্ছি তো এখানে, রাইট এ প্রোগ্রাম টু কনভার্ট এ, আচ্ছা কনভার্ট ডেজ টু মান্থস অ্যান্ড ডেজ। মান্থ অ্যান্ড ডেজ কেন? কারণ আপনার 3 মাস 2 দিন যদি হয়, সেক্ষেত্রে তো আপনাকে ওই 2 দিন সহ দেখাতে হবে, এই জন্য আর কি। দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। সো এরকম যদি একটা প্রোগ্রাম আসে, কি করবেন নর্মালি? প্রথমে কি করবেন সাইদুল, আপনি বলেন। ইনক্লুড আপনার মুখস্থ, ইনক্লুড, সবারই মুখস্থ, জি স্যার, স্টুডিও ইনক্লুড stdio ডট স্টুডিও ডট হেডার এইচ। ফাইল ডট হ্যাঁ, এটা তো এইচ। আমরা মুখস্থ একদম। সো এটার জি, মধ্যে তারপর আমাদের কি করতে হবে? ইন্টেজার মেইন, মেইন ফাংশন কমন জিনিসগুলো আমরা লিখে ফেলবো। তারপর আমাদেরকে দেখেছি। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে লাস্ট লাইনের আগে, রিটার্ন 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 জিরো জিরো। দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের কমন। এখন আমরা কাজ শুরু করবো আর কি। এটা আমরা শুরু না করলে দেখা যাচ্ছে যে অনেক সময় এই একটা সিলি ভুলের কারণে আমাদের প্রজেক্টটা তখন রান নাম হচ্ছে না। পায় না। তা এখন আমরা বলেছি যে কনভার্ট ডেজ এবং মান্থ, তার মানে আমাদেরকে অবশ্যই দুইটা ভেরিয়েবল নিতে ডিক্লেয়ার হবে, নিতে হবে। করতে হবে। ডেজ এবং মান্থ। তাহলে আমরা যেহেতু এখান থেকে আমরা বুঝতেছি যে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল লাগবে, ডেজ এবং মান্থ, মানে আউটপুট এবং হচ্ছে ইনপুট। সো তাহলে ইন্টেজার হিসেবে আমরা কি নিব? একটা মান্থের জন্য এম নেই, ডে এর জন্য আমরা ডি নেই। আমরা দুইটা ইন্টেজার ভ্যালু নিলাম। এরপর আমরা ভেরিয়েবল লিখবো প্রিন্টএফ, প্রিন্টএফ ইন্টার ডেজ। আমরা এটা দেই, একটা স্পেস দিই যাতে ইউজারের বুঝতে সুবিধা হয়। সো ইন্টার ডেজ আমরা নিলাম। এখন আমাদের কি করতে হবে? স্ক্যানএফ দিয়ে জাস্ট সিম্পলি, আমরা যেহেতু ইন্টেজার নিচ্ছি, তার মানে কি দিতে হবে? পার্সেন্ট দিয়ে ডি চিহ্ন, পার্সেন্টেজ দিই। কমা দিয়ে এম্পারসেন্ট, মানে এম্পারসেন্ট, এম্পারসেন্ট দিয়ে আমরা দিয়ে কার্মের দিলাম। মানটা নিব এখানে, ডি এর মানটা নিব আমরা এখানে। হ্যাঁ, এরপর আমরা কি করব? আবার প্রিন্টএফ। হুম, এখন আমরা একটু এক্সেলে যাই। আপনাকে দিয়েছি আমি 55 দিন। 55 দিনকে আপনি কি করবেন? আপনি জেনারেলি কিভাবে 55 দিনকে মাস এবং দিনে ভাগ করবেন? আপনাকে দিয়েছি 55 দিন। আপনি এক্সেল হলে কি করতেন, কিংবা ক্যালকুলেটরে কি করতেন? এই 55 থেকে কি করতেন আমি বলেন? প্রথমে আহ, আচ্ছা, এখানে স্যার ডেট তো 55 29 দিন থেকে, মাস। হ্যাঁ 55 হ্যাঁ, থেকে অনেকে কি করবে? 30 দিন বাদ দিবে, 30 তাই দিন না? দিবে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি আবার করবে? 55 থেকে 30 দিন বাদ দিবে। বাদ দিলে তারপরে কি করবে? তার মানে কি হলো? 30 দিন মানে এই হচ্ছে 1 মাস। 1 মাস হ্যাঁ, 25 দিন। 25 দিন, হুম তাই না? এরকম করবেন না আপনি? জি স্যার। মানে অনেকে কিন্তু এরকম করবে। এখন আপনি এখানে 55 জানছেন, এই জন্য কিন্তু আপনি 55 সাথে 30 মাইনাস করছেন। এখানে যদি 55 না থেকে 155 থাকতো, তাহলে কি করতেন? 30 দিয়ে ভাগ করবো স্যার। হ্যাঁ, তাহলে কি করতেন? 30 দিয়ে মাইনাস করলে কিন্তু 155 সাথে 30 দিন মাইনাস করলে 1 মাস সামথিং হতো, তাহলে কিন্তু আপনার লজিক মিলবে না। মিলবে আপনাকে না, কি করতে হ্যাঁ। হবে? আপনাকে করতে হবে এই 55, মনে করেন এটা হচ্ছে ডে, তো মাসের জন্য আমরা ইভি ইভি মান্থ, এমও এন্ড এভরি মান্থ আমরা কততে? 30-এ, তাই না? হুম 30-এ। তাহলে আমরা কি করব? এটা পাওয়ার জন্য সমান সমান দিব এটা ভাগ পাঁচ, এটা, এটা এইটা, হ্যাঁ। যেটা হবে সেটা হবে মাস। হুম জি স্যার। ঠিক আছে? এখন এই যে হুম, 5.16 আসছে, যখন হুম। আমাদের ফ্লোট থাকবে তখন কিন্তু এই ভ্যালুটা আসবে। এই আর বেলটা যদি আসবে। ইন্টেজার থাকে, তাহলে আমাদের ভ্যালু কত আসবে এখানে? যদি 5। ইন্টেজার হিসেবে ফাইভ শুধু ফাইভ 5 থাকবে, আসবে, শুধু 5 শুধু 5 আসবে। আসবে। তার মানে জি, আমাদের এখানে মাস হবে 5, যদি 5। ইন্টেজার হয়। তাহলে আমরা আউটপুটটা নিব কিভাবে? ইন্টেজার হিসেবে নিব। তার মধ্যে আমাদের দশমিকের পর আর কিছু আসবে না। এরপরে যে বাকি যতটুকু আছে, সেই ততটুকু বের করবো আমরা কিভাবে?
এটা আমরা আরেকটা মেথড করব যে ভাগশেষ। সো ভাগশেষ করার জন্য আমরা কি করেছিলাম, আমরা ভাগশেষ মানে ওই যে মডুলার চিহ্ন ইউজ করছিলাম। মডিউলার চিহ্ন, জি হ্যাঁ, স্যার। সো একইভাবে আমরা মডুলার চিহ্ন ইউজ করলে কিন্তু এই 5-এর সাথে ডেটটাও পেয়ে যাব। সিম্পল হিসাব। বাকি সবাই কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? মডুলার মানে ভাগশেষ। এখন এক্সেলে ভাগশেষ কিভাবে বের করে জানা আছে? এটার ভাগশেষ কত? মানে 5। 5 স্যার, 5। 5। সো মডুলার ইউজ করলে সে ভাগশেষটা বের হয়ে যাবে। সো মডুলার ইউজ করলে কিভাবে আমরা একটু দেখি। এখানে দেখি এখন তাহলে মডুলার আমরা যদি ইউজ করি ডি সমান সমান ডি, তারপর মডুলার চিহ্ন মানে কি যে পার্সেন্ট চিহ্নটা আমাদের, হ্যাঁ এটা দিয়ে যদি আমরা 30 দেই, 30 দিই, সরি 30 দেই, দিয়ে আমরা যদি বলি যে প্রিন্ট এফ, আমরা আপাতত শুধুমাত্র ডি এর ভ্যালুটা প্রিন্ট করি, এই ভাগশেষটা প্রিন্ট করি ডি, এটা দিয়ে, সরি কমা দিয়ে আমরা এখানে দিয়ে হচ্ছে ডি, ডে আর কি, হ্যাঁ। আচ্ছা এখানে ডিজ সমান সমান, মাসুদ বলেন আপনি যে এখানে আমাদের কি বের হবে? আমাদের দিন বের হবে স্যার। হ্যাঁ, 155 দিলাম, 155 দিয়ে সে কি করবে, 5 বের করবে। কেন? সে 155-কে 30 দিয়ে ভাগ করার পর ভাগশেষ থাকবে কত, 5। সে 5টা বের করলো সে। কিন্তু আমাদের তো কি বের করতে হবে, মাস এবং দিন। করতে হবে স্যার। তাহলে মাসের জন্য আমরা কি করব, এম সমান সমান আমরা কি দিব, ডি ভাগ 30। 30। তারপরে এখানে আমরা দিব MONTH মান্থস এত, অথবা এটা আমরা এরকম দিতে পারি পার্সেন্ট ডি দিয়ে, তার মানে হচ্ছে 5 মাস, তারপর হচ্ছে পার্সেন্ট ডি, ডেজ, 5 ডেজ এরকম। তো এটা এন্ড দিয়ে করা যায় না স্যার মাঝখানে? দেন আপনার সমস্যা না, আপনি যেখানে, এটা আসলে যা ইচ্ছে তা আপনি দিতে পারেন। মানে এন্ড দিয়ে বলতে কি, এখানে এন্ড, এন্ড জি স্যার, এন্ড, এখানে আপনি যাই কিছু লিখতে পারেন। আপনি যদি চান 5 ডেজ এতদিন, তারপর হাইফেন দিলেন একটা, জেনারেটেড বাই মাসুদ, এটা আপনি যা কিছু তাই দিতে চান দিতে পারবেন, কিন্তু সে দেখবে হচ্ছে শুধুমাত্র আমার এই ভ্যালুটা ঠিক আছে কিনা। তার মানে এখানে আমরা কয়টা ভ্যালু এখানে দিলাম, 2টা ভ্যালু। দুটো মিলে স্যার। তার মানে আমাদেরকে এখানেও পাস করতে হবে 2টা ভ্যালু। প্রথম ভ্যালুটা কি হবে, মান্থ মানে এম, এম। এম হবে প্রথম। এই ডির ভ্যালুটা কত হবে, এম। তারপর তাহলে কমা দিব আমরা এখানে, কমা দিয়ে ডি। আমাদের পরের ভ্যালুটা কি হবে, ডি। সো আমরা এখানে জি ডিটা দিয়ে দিব, ডি। আমরা এটা সেভ করি, সেভ করে আমরা যদি এখন কম্পাইল করি, কোনো এরর নেই, রান করি, আমরা 155 দিই, ওকে 5 মাস 5 দিন, জেনারেটেড বাই মাসুদ। মাসুদ বোঝা গেছে এখানে কেন আমরা এন্ড দিলে কোনো সমস্যা আছে কি নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? জি আচ্ছা স্যার। এখানে যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। এখন আরেকটা প্রোগ্রাম অনেক আপনাদের, সময় তো আমাদের দিনগুলো তো মাস তো 29 দিনও আছে, মাস 31 দিনও আছে, হ্যাঁ হ্যাঁ, আলাদা। আপনি যখন প্রোগ্রাম করবেন তখন তো স্ট্যান্ডার্ড 30 ডেজ হিসাব করবেন। 30 ডেজ। হ্যাঁ, আচ্ছা। কারণ বছর হয় 365 দিনে, তাই না? জি। কিন্তু 30 × 12 মানে কত, 360 দিন, 5 দিনের গ্যাপ থাকে না? কিন্তু আপনাদের মেইনলি যখন আমরা প্রোগ্রামিং করি 30 দিয়েই করি আমরা। 30 দিন দিয়ে। স্ট্যান্ডার্ড কোনটা, 30 ডেজ না? এটাই আর কি আমরা করি আর কি। জি স্যার, জি স্যার। এখন যদি আপনাকে এরকম বলা হয় যে উম, কোন আপনাকে একটা ভ্যালু দেওয়া হলো, সেটাকে রাউন্ড অফ করতে হবে। আমরা যখন এখানে এক্সেলে আমরা যদি এখানে রাউন্ড নামের একটা, যদি আপনারা তো অলরেডি সবাই ইউজ করেন, রাউন্ড নামের একটা ফাংশন ইউজ করেন না? এখানে যদি 2 দেই, তাহলে কি হবে, দশমিকের পরে 2 ঘর সে নিবে, তাই না? জি স্যার। এটা তো আমরা জানি। জি এখন আমরা এরকম যদি চাই যে কোনো একটা রাউন্ড ফিগার, এরকম একটা নিয়ারেস্ট একটা ইন্টিজার ভ্যালুতে সে রান করবে আর কি, আমি একটা প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামটা রাউন্ড অফ করে একটা রিয়েল নাম্বার দিবে। রিয়েল নাম্বার হচ্ছে আপনার যে দশমিকের আগের যে অংশটা, এটা হচ্ছে রিয়েল নাম্বার 5। এখানে রিয়েল নাম্বারটা হচ্ছে 5।
আর ইমাজিনারি নাম্বার হচ্ছে 0.17। কেন 0.17 ইমাজিনারি নাম্বার বলে এটা জানেন? এটা আসলে আমার প্রোগ্রামিং এর ক্লাস না, বাইরের টপিকস। আপনি সাইদুর বলেন তো যে 5.17 এবং 5.18 এর মাঝখানে গ্যাপ কত? আমরা তো এটা জানি পয়েন্ট যে পাঁচ পয়েন্ট এব- জিরো ওয়ান পয়েন্ট পাঁচ জিরো ওয়ান 5 এবং 6-এর মধ্যে গ্যাপ কত, এটা তো আমরা জানি, এক, জি তাই না? জি। আর এই দুইটার মধ্যে গ্যাপ কত বলেন? 0.01। 0.01। এখন এই 17-এর পরে কি আছে আমরা কিন্তু জানি না, এরকমও থাকতে পারে 17, 1 কোটিটা জিরো তারপর ওয়ান ওয়ান। থাকতে পারে না? এই যে আপনাদের বলছিলাম যে আসে, এটা হচ্ছে সাইন্টিফিক নাম্বার। 1 কোটি সংখ্যার পরে ওয়ান আসতে থাকতে পারে না? থাকতে পারে থাকতে পারে স্যার। স্যার। হ্যাঁ। তারপরে 1 কোটির জায়গায় 100 কোটিও থাকতে পারে, 1000 কোটিও থাকতে পারে। দশমিকের পরে তো কোনো লিমিট নাই, আছে? না স্যার। তো আমরা এটা, সো 5.17 মানে এরকমও হতে পারে 5.17। 7 7 0 0 0 0 0 হ্যাঁ, ওয়ান, ওয়ান। আবার 5.18 5.18। আপনি বলেছেন যে 0.1, কিন্তু সেই 0.1-এর জায়গায় এটা তো এরকমও থাকতে পারে, পারে না? আরো পারে বেশি পারে জিরো থাকতে পারে। তার জিরো মানে থাকতে এটা কিন্তু কোনো লিমিট নেই, আনলিমিটেড। দশমিকের পরে যেই বিষয়টা সেটা হচ্ছে পুরোটা আনলিমিটেড, এই জন্য এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট, কাল্পনিক একটা পার্ট। আর রিয়েল পার্টটা হচ্ছে এই ফাইভটা হচ্ছে রিয়েল পার্ট। তো আপনাকে যদি একটা প্রোগ্রাম দেই এরকম যে উম আপনি কিবোর্ড থেকে এন্ট্রি দিবেন হচ্ছে 62, আপনি এরকম দিলেন আর কি, 62.768 এরকম দিলেন, কিন্তু আপনাকে রাউন্ড অফ করে নিয়ারেস্ট যে ভ্যালুটা আছে পরবর্তী 63 এটা যাতে দেখায়। আপনি আবার দিবেন 5.3, 5.3, সেই ক্ষেত্রে আপনাকে যাতে 5 দেখায়। আবার 5.6 দিবেন, সেই ক্ষেত্রে আপনাকে যাতে 6 দেখায়। এটা তো স্যার অনেক সময় যেমন আমরা 0.5 এর উপরে গেলে হ্যাঁ, হ্যাঁ, তারপর এটাতে যাই, আবার বিলো হ্যাঁ। 0.49 হইলে আমরা এর আগেরটাতে নিচেরটায় যাই, আসি, হ্যাঁ। তো নিজেরটা এখন আছে এই জন্য। আপনাকে একটা প্রোগ্রাম আমি করতে বলেছি, যেটা হচ্ছে যে এরকম যে ইমাজিনারি পার্টটা চেঞ্জ হয়ে যাবে, নিয়ারেস্ট পরবর্তী ইন্টিজারে যাবে আর কি, যদি রাউন্ড অফ। আপনি কিন্তু খুব সিম্পল, কিন্তু এরকম যদি একটা প্রোগ্রাম আপনাকে দেয়, আপনি কিন্তু বুঝতেই অনেক সময় লেগে যাবে আর কি। অনেক সময় লাগা যাবে, হ্যাঁ, জি এরকম স্যার। প্রোগ্রাম আসতে পারে যে রাউন্ড অফ মানে হচ্ছে এই যে এটাকে বলা হয় রাউন্ড অফ। আমরা যে 0.6 করলাম এটার সাথে 0.5-এর পরে হলে কি হয়, এক ফিক্স যুগ হয়। হয়, এক এক যুগ হয়। আর পয়েন্ট একদম ফাইভের আগে হলে যুগ হয় না, তাই না? যোগ হন, জি জি। এখন আমরা বলতেছি যে এই রিয়েল নাম্বারটা যদি রাউন্ড অফ করে পরবর্তী সংখ্যায় চলে যেতে, মানে 62 থাকলে 63-তে যেতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? এরকম একটা যদি আমরা প্রোগ্রাম করি, সিম্পল একটা প্রোগ্রাম, এটা নিউ দিয়ে আমরা একটা দিই, সেভ দিয়ে, আচ্ছা লিখে নিয়ে আগে, রাইট রাইট এ প্রোগ্রাম টু রাউন্ড অফ, সরি, রাউন্ড অফ এ রিয়েল নাম্বার টু নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু। প্রশ্নতে কারো কোনো আহ, বোঝার কোনো ভুল আছে কিনা? প্রশ্ন কি আমরা বুঝতে পেরেছি? আগে তো স্যার ওই যে রাউন্ড নাম্বার সম্বন্ধে ধারণা ছিল না, এখন তো স্যার যে বুঝলাম যে জিনিসটা কি। আচ্ছা, প্রশ্নটা তো বুঝতে পারছি। তো জি একইভাবে স্যার। আমরা জাস্ট প্রোগ্রাম তো সব একই রকম, আমরা কপি করে পেস্ট করে দিব, কন্ট্রোল সি দিই, কন্ট্রোল ভি দিই। তাহলে এখানে কি করবো, আমরা একইভাবে একটা ইন্টিজার নাম্বার নিব ডি, আর একটা যেহেতু দশমিকের পরের বিষয়টা আসতেছে, তার মানে কি অবশ্যই আমাদেরকে একটা ফ্লোট নাম্বার নিতে হবে, তাই না? ফ্লোট নাম্বার নিতে হবে। ফ্লোট। সো ফ্লোটের জন্য আমরা একটা আর মানে রিয়েল নাম্বার নিলাম, আর একটা আমরা টি নাম্বার একটা নিলাম, টি একটা ভ্যালু নিলাম আর কি, দুইটা। তারপর আমরা এখানে প্রিন্টএফ দিয়ে আমরা বললাম ইন্টার নাম্বার। এ রিয়েল নাম্বার বলে দিই, রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বার দিয়ে দিই, দিয়ে আমরা এখানে স্ক্যান অফ করে দিই। তো এখানে কি হবে, যেহেতু ফ্লোট লিখেছি, আর কে যদি আমরা
চাই তাহলে আমাদেরকে এখানে দিতে হবে এফ। এফ দিয়ে আমরা এখানে তাহলে কি করব, আমরা আর কে এখানে কিবোর্ড থেকে নিব, আর কে, ঠিক আছে। এরপর আমরা কি করব, টিটা কেন নিলাম, আমরা এই টি এর ভিতর একটা ভ্যালু রাখবো, টি সমান সমান করব, কোন ভ্যালুটা রাখবো, আমরা যে আরটা আছে এই আর এর সাথে 0.5 আমরা অ্যাড করে দিব। ও তাহলে ঠিক স্যার আছে। একটার সাথে 0.5 এড করতে হবে, আরেকটার সাথে মাইনাস করতে হ্যাঁ, হবে মনে হয় হ্যাঁ, এটা। এখন না, এখন দেখেন এটার সাথে যদি আমরা 0.5 অ্যাড করে দিই তাহলে কি হবে, হুম, 5.8। 5.8 5.8 হবে। তখন আমরা যদি এটাকে ইন্টিজার হিসেবে প্রিন্ট করি তখন কি হবে, 5ই হবে। আবার এটার সাথে যদি 5.6 এর সাথে যদি 0.5 যোগ করে দিই তাহলে কি হবে, 6.1। 6.1 হবে। 6.1 এর ইন্টিজার ভ্যালু কত, 6। বুঝতে পারছেন, কিন্তু খুব কিন্তু সিম্পল, আমরা জাস্ট 0.5 অ্যাড করে দিলাম। এরপর আমরা আমাদের যে ডি ভ্যালুটা আছে, ডিটা আমরা নিয়েছি ইন্টিজার হিসেবে প্রিন্ট করব, এটাকে আমরা, যেহেতু টি কি হচ্ছে, টি হচ্ছে একটা ফ্লোট নাম্বার, তাই না, টিটা কি ফ্লোট নাম্বার, কেন, সে এই ফ্লোটের সাথে 0.5 যোগ করবে, মানে কি দশমিকের সাথে দশমিক যোগ করে সে কিন্তু আউটপুটটা ফ্লোট হিসেবেই নেবে। আমরা এই টিটাকে কনভার্ট করব। সো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখছি যে কিভাবে কনভার্ট করতে হয়। সো কনভার্ট করার জন্য জাস্ট আমরা কোন কোন ডাটা টাইপসে কনভার্ট করব, ইন্টেজারে। সো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইন্টেজার দিয়ে আমরা যদি এখানে টিটা লিখে দিই তার মানে হচ্ছে এই টিটা ইন্টেজারে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছি কিভাবে, এটাকে বলা টাইপ কাস্টিং। তাই। আমরা ইন্টেজারের ভিতরে একটা ব্র্যাকেট দিয়ে পুরোটার ভিতরে আবার ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম, তাহলে আমাদের দেখতে সুবিধা হয়। আমরা যদি নাও দিই কোনো সমস্যা নেই আর কি। সো জাস্ট ব্র্যাকেটের ভিতরে ইন্টেজার লিখলে ডেটা টাইপটা লিখতে হবে, লিখে টি দিলে আমাদের এই টি এর ভ্যালুটা, এই টি এর টিটা হবে ফ্লোট ভ্যালু। কেন এটা ফ্লোট ফ্লোট ভ্যালু আর হবে, আমরা ইন্টেজার আটটা হবে। নিচ্ছি, হচ্ছে ফ্লোট হিসাবে, আবার 0.5 এটাও তো একটা মানে দশমিক। তো দুইটা দশমিক দশমিক। মিলে 6.1 হবে, তো 6.0 হবে, সেটা কিন্তু ফ্লোট নাম্বার। সেটাকে আমরা টাইপ কাস্টিং করলাম, তার মানে হচ্ছে আমরা কনভার্ট করলাম, কনভার্ট করে কিসে করছি, ইন্টেজারে কনভার্ট করেছি। টি সমান সমান ইন্টেজার টি যখন দিলাম তখন এটা ইন্টেজারে কনভার্ট হয়ে গেছে। তারপর আমরা যদি প্রিন্টএফ দিয়ে আমরা ভ্যালু দিয়ে দিই, ভ্যালু ইজ, এরপর আমরা একটা পার্সেন্ট কি দিব, এখন আমরা হচ্ছে পার্সেন্ট ডি দিয়ে দিব, যেহেতু আমরা এখন ইন্টেজারটাকে ইন্টেজার প্যাকেজ। প্রিন্ট করব, ডিটাকে প্রিন্ট করব। সো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, আমরা সেভ করি, কম্পাইল করি, আমাদের কোনো এরর নেই, রান করি। মানে আমি উদাহরণ যেটা বলেছিলাম প্রথমে, 62.768 এটা আমরা দিই, 62.768 আমাদের 63 হয়েছে। তো একইভাবে যদি আমরা 5.3 দিই আমরা দেখি কত হয়, 5.3 আমাদের 5 হয়। ক্লিয়ার, প্রোগ্রামটা ক্লিয়ার মাসুদ, বুঝতে পেরেছি আমরা। আর একটু বুঝাইলে স্যার ভালো হতো স্যার। স্যার আচ্ছা মানে তাহলে স্যার ওই যে আমরা যেভাবে প্লাস 0.5 নিয়েছি, তাহলে মাইনাস করার দরকারটা হইতেছে না। না, মাইনাস আর তো করার দরকার হচ্ছে না, আমরা কিন্তু আমরা যখন এই এক্সেলে আবার যাই, সো এটার সাথে যখন আমরা 0.5 যদি থাকে, 0.5 এর সাথে রাউন্ড অফ মানে কি, রাউন্ড অফ মানে হচ্ছে আমাদের 0.5 অর 5 এর উপরে যদি কোনো কিছু থাকে তাহলে আমাদেরকে কি হয়, যদি 0.6 পরবর্তী থাকে, সংখ্যা। যদি এরকম ভ্যালু থাকে 625, এটা যদি থাকে, আপনি যদি এখানে রাউন্ড অফ যেই সমান সমান দিয়ে যদি আপনি ROUND রাউন্ড এটা দিয়ে দেন এবং ওকে বলে দেন তুমি 2 ঘর পর্যন্ত রাখবা, 2 ঘর হুম। পর্যন্ত রাখবা, তার মানে সে কি করবে, 2 ঘর রাখবে। তো 2 ঘর রাখবে। এখন সে দেখেন আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল কত, 5.625 এটা ছিল। সো 2 ঘর যখন রাখতে বলছি তখন সে দেখছে তৃতীয় নাম্বার ঘরে কি আছে, 5 আছে। সো নিয়মটা হচ্ছে 5 অথবা 5 এর উপরে 6, 7, 8, 9 এই পর্যন্ত যদি থাকে তাহলে সে আগের ঘরে 1 যোগ করবে, যোগ করে সে যোগ রেজাল্টটা করবে। দেখাবে। দেখা। এখন এই ভ্যালুটা যদি আপনার 6 to 5 না হয়ে 6 to 3 হতো তাহলে আপনাকে দেখাতো এখানে 6 2। দেখুন আমি এখানে যদি 6 3 লিখি হুম। তার হুম। মানে কি 5 এর নিচে হলে সে আর যোগ করবে না। যোগ করবে না, হ্যাঁ। এটা হচ্ছে আর রাউন্ডের নিয়ম আর তাহলে কি। আমরা এক্সেলে যখন কাজ করি অথবা আমরা যখন ক্যালকুলেটরে বিভিন্ন জায়গায় কাজ করি, এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে একটা নিয়ম আর কি, হুম, হুম, প্রোগ্রামিং এর। হুম। ঠিক আছে মাসুদ, তো আমরা ঠিক এটাই আছে। করেছি আর কি।
তো এটা যখন আমরা পরের ঘরটায় আমরা আনার জন্য 0.5, যখন এখানে 0.5 হয়ে যাবে, 0.5 যদি আমরা 5.5 যদি হয়, এটার সাথে যদি আরেকটা 0.5 যোগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। 5.5 এর সাথে 6, হ্যাঁ জি আবার স্যার। 5.6 এর সাথেও যদি 0.5 যোগ করি তাহলে আমরা কি হবে, 6.1, জি স্যার 6.1। আবার 5.6 এর সাথে যদি 0.5 এর যোগ করি, আমরা এখানে 0 দিই, 5.6 এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে 6.1 হবে। আবার 5.3 এর সাথে যদি আমরা 0.5 যোগ করি তাহলে কি হবে, 5.8। 8 হবে। হ্যাঁ। তো এটাকে যখন আমরা ইন্টিজারে ভাগ করব তখন দশমিকের পরের এই জিনিসটাকে সে ফেলে দিবে, হুম। দশমিকের পরে এই জিনিসটাকে সে কি করবে, ফেলে দিবে। তার মানে আমাদের কি হবে, 5 দেখা যাবে এবং 6 দেখা যাবে। আমরা কিন্তু আউটপুটটা সেটাই পেয়েছি। বুঝতে পেরেছেন? ক্লিয়ার জি মাসুদ? স্যার জি স্যার। এটাই জি পেয়েছি স্যার যে 0.5 এর সাথে আমরা যোগ করেছি, এরপর ইন্টিজারে কনভার্ট করে আমরা রেজাল্টটা দিয়েছি। জি স্যার বুঝতে পারছি স্যার। সো এটাকে এটা, বলে স্যার টাইপ কাস্টিং। হ্যাঁ, টাইপ কাস্টিং। হ্যাঁ, আমরা এটার মাধ্যমে টাইপ কাস্টিং শিখলাম আর কি, যে কিভাবে এক টাইপ থেকে, ফ্লোট টাইপ থেকে ইন্টিজার টাইপে আমরা কনভার্ট করতে পারি। আবার জি স্যার একইভাবে যদি আমরা এটা যদি মনে করেন একইভাবে আমরা যদি ফ্লোট করি, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। যেমন এখানে, এখানে যদি আমরা এই ইন্টিজারটাকে আবার আরেকটা ভ্যালু নিই, আমরা টি দিয়ে আরেকটা হচ্ছে এস নেই, নিয়ে আমরা এস সমান সমান আমরা যদি আবার ফ্লোটে কনভার্ট করতে চাই, FLOAT, ফ্লোট টাইপটা লিখবো। টাইপটা লেখার পরে এখন ডি কি কি টাইপ হিসেবে আছে বলেন তো, ডিটা, ডিটা হবে ইন্টিজার টাইপে। এখন এটাকে আবার আমরা ফ্লোটে কনভার্ট করে নিলাম, টাইপ কাস্টিং করে নিলাম। তখন আমরা যখন এখানে আরেকটা ভ্যালু প্রিন্ট করব, এস কে আমরা প্রিন্ট করব। হ্যাঁ, আমরা এস কে যখন প্রিন্ট করবো, আমরা কম্পাইল করি, সো রান করি, আমরা 5.3। সো আমাদের এস এর ভ্যালু কিন্তু 0 দেখাচ্ছে। কারণ কি, আমরা কিন্তু ওখানে %f লিখিনি, আমাদের এখানে %f লিখে দিতে হবে। আর এখানে আমরা একটা /t দিই, একটা স্পেস দিয়ে দিবে। নতুন আমাদের 53.234 দিয়ে দিলাম, দেখেন আমাদের ভ্যালু হচ্ছে 53। আচ্ছা, এখানে আরেকটা দিয়ে দিই আমরা, এখানে আরেকটা টি। তো এখানে তখন অটোমেটিক্যালি ফ্লোটে কনভার্ট করে নিয়েছি। বুঝতে পেরেছি আমরা? জি স্যার এটা হচ্ছে এভাবে কনভার্ট করে আর কি। আচ্ছা, Ctrl+Z, আমরা এই প্রিন্ট অফ অফ রাখি। সো এখন আরেকটা আমি আগামী দিন আপনাদের করাবো, সেটা হচ্ছে যে বাবল শট যেরকম করেন সেভাবে সোয়াপ প্রোগ্রাম, এটাও পরীক্ষায় আসে আর কি। সোয়াপ প্রোগ্রামটা আমরা আগামীকাল করাবো ইনশাল্লাহ, আগামী সেশনে আর কি। সো আরেকটা বিষয় আমি এখন একটু থিওরিটিক্যালে যাব। স্যার এখানে একটু বলতে চাচ্ছিলাম স্যার। জি জি জি। স্যার যেখানে আমরা ডি দিলাম স্যার, এখানে আই দেয়া করলে স্যার ইন্টিজারটা, হ্যাঁ, এটা সমস্যা নেই, এখানে আই দেন, ডি অথবা I ইন্টিজার যে আই কোনো আমরা একটা ইউজ করতে পারি, আই দিয়ে দেন। ঠিক না স্যার, যে প্রথমে যে আমরা ইন্টিজার ডি দিলাম প্রথমে একদম ফার্স্ট, ইন্টিজার মেইন এর পরে যে ইন্টিজার ডি, ও এখানে, না এটা না পরে যে ইন্টিজার আই। ও এখানে, জি এখানে স্যার আপনি দেন, জি আই স্যার দেন, সমস্যা নাই তো। এখানে আই দিলে এখানে আপনাকে এখানেও আই দিতে হবে। আই দিতে হবে। সবগুলা চেঞ্জ করতে হইব। জি স্যার জি স্যার এটা আসলে ডি বলতে কি, এটা আপনি ডি না, এখানে এটা হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে ইন্টিজার প্রোগ্রামিং এর নিজস্ব পার্ট, আর একটা হচ্ছে ডেভেলপারের পার্ট। ডেভেলপার এখানে আপনি মাসুদ দিয়ে দেন, যদি মাসুদ দেন সব জায়গায় আপনি ডি এর জায়গায় মাসুদ দিতে হবে। মাসের দিকে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের, আমরা যেটা দেবো সেটাই, জি স্যার MASUD, মাসুদ। এটা জি কোনো স্যার বিষয় না। আমরা যখন এটাকে রান রান করব, কম্পাইল করলাম, রান করলাম, দেখেন এখন রিয়েল নাম্বার 6.5 দিয়ে দিই, আমাদের 7 দিয়েছে, রেজাল্ট কিন্তু ঠিক জি মতো স্যার আসছে। সো এটা হচ্ছে জি স্যার ইউজার ডিফাইন একটা ভ্যালু, যা জি দেবো স্যার সেটাই হবে। জি স্যার আচ্ছা, এখন আমি একটু থিওরিটিক্যাল একটা পার্টে আসি, পার্টে এসে আমরা আজকের ক্লাস শেষ করব। অলরেডি 10:30 বেজে গেছে। আমরা যে লুপ করি আর কি, লুপের কনসেপ্ট যেটা অলরেডি জাকির ভাই শুরু করেছে, এটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট। সো কন্ট্রোল স্টেটমেন্টটা কেন বলা হয়, কারণ হচ্ছে আপনি এই লুপের মাধ্যমে একটা স্টেটমেন্টটাকে কন্ট্রোল করেন। কন্ট্রোল করেন কি, যদি মাসুদ
আজকে অফিসে যায় তাহলে মাসুদ বিকেলে বাসায় ফিরবে, আর যদি অফিসে না যায় তাহলে সারাদিন বাসায় থাকবে। একটা কন্ডিশন বললাম না, যদি অফিসে যায় তাহলে বিকেলে ফিরবে, আর নাহলে সে বাসায় থাকবে। তো কি হলো এখানে? আপনি হয় অফিসে গেছেন, যদি যান তাহলে আপনি বিকেলে ফিরবেন, আর যদি অফিসে না যান বাসায় থাকেন, তাহলে তো আপনার আর ফেরার কোনো কথা না, বাসায় থাকবেন। তো এখানে যে আপনি কন্ট্রোল করতেছেন না, এই যে মনে করেন আপনি বাসায় থাকবেন কিনা, বিকালে আসবেন, এই পুরো বিষয়টা কিন্তু আপনি কন্ট্রোল করতেছেন একটা কন্ডিশনের মাধ্যমে। যদি অফিসে যান তাহলে আপনি বিকালে ফিরবেন, আর যদি অফিসে না যান তাহলে তো বাসায় থাকবেন। তো এই যে পুরো বিষয়টাকে আপনি কি করতেছেন, একটা কন্ডিশনের মাধ্যমে কন্ট্রোল করতেছেন। আপনি বলতেছেন যদি আমার কাছে 10 টাকা থাকে তাহলে আমি রিক্সা দিয়ে যাব, আর যদি 10 টাকা বাস দিয়ে যাব, আর যদি 50 টাকা থাকে তাহলে আমি রিক্সায় উঠবো। তো এখানে তো আপনি বলেই দিচ্ছেন যে আমার পকেটে যদি 10 টাকা থাকে আমি বাসে যাব। তাহলে আপনাকে বাসে যাওয়া কিংবা রিক্সায় যাওয়া ডিপেন্ড করতেছে কি, ওই যে 10 টাকা অথবা 50 টাকার যে কন্ডিশন টাকার আছে উপর। সেই কন্ডিশনটার উপর। সো এই কন্ডিশনের উপর আপনি যখন একটা ভ্যালুকে, একটা লাইনটাকে এক্সিকিউট করেন, ওটাকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। সো কন্ট্রোল স্টেটমেন্টটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট। আরেকটা হচ্ছে আনকন্ডিশনাল স্টেটমেন্ট। এই কন্ডিশনাল একটা, আরেকটা হচ্ছে আনকন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা কোনো কন্ডিশন লাগবে না। তাহলে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে আনকন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে কোনগুলো আছে? সিম্পল, আমরা ইফ স্টেটমেন্ট, আমরা জাস্ট শুধুমাত্র ইফ ইউজ করে যে স্টেটমেন্টটা করি। সো ইফ ছাড়াও আমরা আরেকটা করি, সেটা হচ্ছে ইফ এবং সাথে আবার একটা ইলস লাগিয়ে দিই আমরা। তো ওখানেও কিন্তু আমরা বলে দিই ইলস মানে কি, আমরা বাংলায় তো জানি ইলস মানে হচ্ছে যদি। যদি যদি শামিম হয় তাহলে ট্রেনার, আর যদি মাসুদ হয় তাহলে ট্রেনি। তো ইফ স্টেটমেন্ট মানে যদি, ইলস মানে কি নতুবা, বাংলার মতো আর কি। তো ইফ ইলস হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। অলরেডি এটা জাকির ভাই করাইছে, আমি জাস্ট এই কি কি আছে সেটা আমি একটু থিওরিটিক্যাল জানাচ্ছি, এবং আগামী সেশনে আবার দেখাবো এটা। ইলস, ইফ ইলস ছাড়াও আরেকটা আছে হচ্ছে ইলস ইফ, ইলস ইফ স্টেটমেন্ট। তাহলে কি আছে? সিম্পল ইফ স্টেটমেন্ট, ইফ ইলস, ইলস ইফ। এবং আরেকটা অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন দিচ্ছেন, যে যদি মাসুদ এলটিউর হয় তাহলে এনবিআর এ বসবে, আর যদি মাসুদ টেক্সাস জুন সিলেট হয় তাহলে সে সিলেটে বসবে। তো এখানে যদি ইফ এলস একটা দিয়েছেন, এখন আবার বলেছেন যদি এলটিওর মাসুদ হয় তাহলে সে হবে সহকারী প্রোগ্রাম, না, অথবা মাসুদ যদি এলটিওর হয় সে বসবে 8 তলায়, আর যদি মাসুদ আইসিটির হয় সে বসবে হচ্ছে 7 তলায়। এই একটা কন্ডিশন। সে কন্ডিশনের ভিতরে আবার বলবে যে যদি 7 তলার মাসুদ হয় তাহলে সে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, 8 তলার মাসুদ হলে সে হবে কম্পিউটার অপারেটর। সো প্রথমে সে কি করবে? মাসুদ খুঁজবে, তাই না? মাসুদ খোঁজার পরে সে দেখবে সে 7 তলায় বসে নাকি 8 তলায় বসে। 8 তলায় যদি বসে সে তাহলে সেট করবে কম্পিউটার অপারেটর, 7 তলায় বসলে সে সেট করবে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। তো একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন যখন আপনি ইউজ করবেন, তখন ইফের ভিতরে আরেকটা ইফ ইউজ করতে হবে, একটা ইফের ভিতরে আরেকটা ইফ, মানে একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন। সো এটাকে বলা হয় নেস্টেড, মানে কি জাল, মানে পাখির বাসা যেরকম না, এরকম নেস্টেড, একটার ভিতরে একটা নেস্টেড ইফ স্টেটমেন্ট। তো আরেক ধরনের আমরা পড়বো, সেটা হচ্ছে সুইচ, সুইচ কেস স্টেটমেন্ট। প্রত্যেকটার কি কি কাজে লাগে সব বিস্তারিত বলবো এবং জানাবো। লুপ স্টেটমেন্ট, স্টেটমেন্ট, এই লুপের ভিতরে আবার কয়েকটা আছে, আমরা অলরেডি নাম শুনেছি, ফর লুপ, while হোয়াইল লুপ, এরপর আরেকটা আছে ডো হোয়াইল লুপ। কোনটা কখন ইউজ করা হয় সবগুলো আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। ডো হোয়াইল লুপ, এবং আরেকটা আমরা ইউজ করি, আচ্ছা এই তিনটা ইউজ করি আমরা লুপের ক্ষেত্রে। আর আনকন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে অনলি 3টা,
সি প্রোগ্রামিং এ বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের হয়, সি প্রোগ্রামিং এ অনলি তিনটা, একটা হচ্ছে গো টু, একটা হচ্ছে কন্টিনিউ, আর একটা হচ্ছে ব্রেক। সো আনকন্ডিশনাল বলতে যখন কন্টিনিউ বলবে তখন কি করবে, যখন বলবে যে মনে করেন গাড়ি চালাচ্ছে মাসুদ, মাসুদকে বললাম ব্রেক, তাহলে কি হবে, মাসুদ ওই জায়গায় থেমে যাবে, তাই না? জি স্যার, Yes. হ্যাঁ, আর যদি বলি যে কন্টিনিউ করেন, তার মানে কি আপনি চালিয়ে যাবেন। চলে যেতে কন্টিনিউ হচ্ছে। মানে কি আপনি এখানে দাঁড়িয়ে ছিলেন, বসেছিলেন, হুম। হঠাৎ করে যদি বলে কন্টিনিউ করেন, তখন আপনি কি পরের কাজটা শুরু করবেন। কন্টিনিউ মানে কি পরের কাজটা শুরু করবেন। জাস্ট এটা কোনো কন্ডিশন না, কিন্তু সে যখনই ব্রেক পাবে সে থেমে যাবে, থেমে সে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। আর কন্টিনিউ যখন পাবে সে তখন কন্টিনিউ করবে। আর গো টু মানে হচ্ছে আপনাকে যখন বলবে যে গো টু স্টেপ 5 কিংবা 7 তলায় যান, গো টু 8 তলায় যান, তখন আপনি কি করবেন, নির্দিষ্ট সেই তালাতেই যাবেন। আপনাকে যদি বলে গো টু সেকেন্ড ফ্লোর, আপনি কিন্তু নির্দিষ্ট সেকেন্ড ফ্লোরে যাবেন, আপনি আর থার্ড ফ্লোরে, ফোর্থ ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরেও যাবেন না। সো গো টু এরকম নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার জন্য আমরা তখন গো টু এই স্টেটমেন্টটা ইউজ করি। সো কোনটা কিভাবে ইউজ করি এটা আমরা দেখাবো। আর প্রোগ্রামিং এ এই লুপ আর এই যে আমরা বেসিক যেই অপারেটর গুলো দেখিয়েছি, এটাই হচ্ছে আসলে, এটার বাইরে আপনাদের আসলে প্রশ্ন আর হওয়ার সম্ভাবনা নেই। এগুলো যদি আমরা খুব ভালো করে জানি, নেস্টেড ফর লুপ, তাহলে মনে করেন আপনাদের, আমার কনফিডেন্স অনেক ভালো হবে এবং এর বাইরে আসলে কোনো ইনশাল্লাহ, প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ স্যার। আজকের আমরা লাস্ট একটা প্রোগ্রাম করে আমরা শেষ করব। সো এটা আমি দিয়ে দিব আপনাদের, খুব বেশি লেখিনি এখানে। তো আমরা অলরেডি জানলাম কন্ট্রোল স্টেটমেন্ট দুই ধরনের, একটা কন্ডিশনাল আর একটা হচ্ছে আনকন্ডিশনাল, এবং কোনটা কোনটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন আর কি, আমি গ্রুপে দিয়ে দিব। আমরা এখন লাস্ট একটা প্রোগ্রাম করব, টেস্ট সি, টেস্ট 4 একটা করব। সো এটা হচ্ছে জাস্ট লিপ ইয়ার বের করার জন্য। অলরেডি আপনাদের পরীক্ষা আসছে এবং আপনারা মনে হয় করেছেন, এটা করেছেন, জি জি স্যার, লিপ স্যার, ইয়ার, আমরা লিপ ইয়ার প্রোগ্রাম। সো লিপ ইয়ার প্রোগ্রাম আমরা এটা সেভ করি হচ্ছে টেস্ট 4। সো লিপ ইয়ার বের করার জন্য আমরা আগে একটা কপি করে নেই, পুরোটা কপি করে নেই, কারণ সব তো একই একই লাইন লিখতে হয়। এটা তো আমাদের ক্লিয়ার যে সবগুলোতেই আমরা এই কয়েকটা জিনিস কমন লিখি, ইন্টিজার নেই। ফাইল। সো এখন আমরা লিপ ইয়ার বের করার জন্য শুধুমাত্র একটা ইন্টিজার নেই, সেটা হচ্ছে ইয়ার। আচ্ছা, এখন অলরেডি আমি প্রোগ্রামটা লিখে রাখছি, এটা পেস্ট করে দিই, আপনাদের জাস্ট বুঝিয়ে দিব আর কি। দ্রুত করার জন্য আমরা এটা লিখে রেখেছি। এখন আমরা যদি এখানে আসি, হ্যাঁ এখানে যদি আসি এক্সেলে, লিপিয়ারটা বের করবেন কিভাবে, মাসুদ বলেন। জি স্যার। লিপিয়ারটা কিভাবে বের করবেন, লিপিয়ার কিভাবে বের করবেন? স্যার আমরা লিপিয়ার তো স্যার যেটা স্যার আমরা এই 4 দিয়ে ভাগ করলে। 4 দিয়ে ভাগ জি করলে স্যার, আমাদের লিপিয়ারটা হয়, তাই না? জি তো এটা স্যার। যদি ভাগ করি আমরা 1900 ভাগ 4, মানে এটা। ভাগ করে যদি 0 হয় আর কি স্যার। আচ্ছা, ভাগশেষ যদি 0 হয়, তাই না? জি ভাগশেষ হয়। যদি তার 0 মানে হয়। হচ্ছে কি, আমার এখানে যদি ভাগ করে যদি দশমিকের পরে দশমিক ঘর না আসে, তার মানে তো ভাগশেষ 0 নাকি? জি জি, জি স্যার। হ্যাঁ, এখানে যদি 1901 থাকতো তাহলে কিন্তু আমাকে এখানে দশমিক আসতো, তার মানে কি এটা হুম। ভাগশেষ 0 না? ভাগ 0 তার না। মানে 1900 যে সালটা আছে এই সালটা হচ্ছে ভাগশেষ 0, 0 হয়েছে, তাই না? সবাই তো একমত, জি স্যার। 4 দিয়ে ভাগ করলে। এখন আমরা যদি একটু গুগল করি। উম, কন্ডিশন ওই দিন স্যার বলছিল স্যার, 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ 0 হবে, এবং 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে না, এটা আচ্ছা বলছিল। আচ্ছা আর আচ্ছা। 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। হুম তিনটে হুম। কন্ডিশন বলছিল স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে ইজ লিপিয়ার 1900। So, 1900 কিন্তু লিপিয়ার না, মাসুদ না। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কি হবে, তা 4 দিয়ে ভাগ দিলেও হবে না, এবং এটা হবে 100 দিয়ে যাতে ভাগ না যায়। জি স্যার। ঠিক আছে, তার মানে আরেকটা কন্ডিশন আমাদের কি লাগবে, এই 1900 100 দিয়ে যদি ভাগ যায়, ভাগশেষ যদি 0 না হয়, তার মানে ভাগশেষ যেহেতু 0 হয়েছে, তার মানে আমাদের এটা লিপিয়ার না।
ঠিক আছে? জি তো স্যার। আরেকটা কন্ডিশন হচ্ছে যেমন 2024, এটা কিন্তু 2024 যদি এখানে আমরা 2024 লিখি, 4 দিয়ে ভাগ গেছে, গেছে না? জি 2024 স্যার। যদি আমরা লিখি, 100 দিয়ে ভাগ যায় নাই, তার মানে এটা অবশ্যই লিপ ইয়ার। এটা তো আমাদের নুন, আমরা জানি, লিপিয়ার। তাই না? হুম হুম এখন আমরা যদি 2000 সালের কথা যদি চিন্তা করি, 2000 সাল, 2000 সাল কি লিপ ইয়ার? চার লিপ ইয়ার দিয়ে না? 2000 সাল কি লিপ ইয়ার নাকি বলেন? জি স্যার। হ্যাঁ, লিপ ইয়ার। তো আমরা যদি এই কন্ডিশনে আবার আসি যে এটাকে 100 দিয়ে ভাগ করলে লিপ ইয়ার, 2000-কে 100 দিয়ে ভাগ করলে যদি জিরো হয়, তো জিরো তো হয়েছে, তার মানে কি এটা লিপ ইয়ার না হিসাবে? কিন্তু জি এই স্যার। ক্ষেত্রে কিন্তু আরেকটা কন্ডিশন আমাদের দিতে হবে, 2000 এটাকে 400 দিয়ে যাতে ভাগ করা যায়। 400 দিয়ে যদি ভাগ করি, সেই ক্ষেত্রে যদি জিরো হয়। সো অলরেডি আপনাদের কন্ডিশনটা বলেছে, হুম জি স্যার। আমি জাস্ট একটু রিপিট করলাম। ঠিক আছে? তো জি স্যার। কন্ডিশনটা কি হবে? 4 দিয়ে ভাগ করলে জিরো হতে হবে, এবং 400 দিয়ে ভাগ করলে জিরো হতে হবে, আর 2000 দিয়ে ভাগ করলে, 100 দিয়ে ভাগ করলে এটা যাতে জিরো নট জিরো হবে হয়। না। আচ্ছা। সো জি স্যার। হ্যাঁ, এখন আমি জাস্ট আপনাদেরকে 3 ধরনের, আমাদের অনেক স্ক্রিন খুলে আছে, তো 3 ধরনের আমরা অপারেটর পড়েছি, 3 ধরনের। এখানে যাই। সো 3 ধরনের অপারেটর আমরা পড়েছি, আমরা যখন অপারেটরের ক্লাসগুলো করেছি, রাসেল ভাই আপনাদের কভার করেছে। একটা হচ্ছে ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর। একটা হচ্ছে বাইনারি অপারেটর, বাইনারি অপারেটর। আরেকটা হচ্ছে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর। সো টার্নারি অপারেটর সম্বন্ধে তো আপনাদের ধারণা দেওয়া হয়েছে। সো ইউনারি হচ্ছে যখন শুধুমাত্র একটা অপারেন্ট, সো একটা অপারেন্ট মানে কি, এ বি সি ডি, এগুলি হচ্ছে প্রত্যেকটা, যে আমরা ইন্টিজার এ নিচ্ছি, বি নিচ্ছি, সো এগুলোকে বলা হচ্ছে অপারেন্ট। সো যেখানে আমরা একটা অপারেন্ট নিয়ে কোন একটা অপারেটর কাজ করে, সেটাকে বলা হয় ইউনারি অপারেটর। যখন আমরা এরকম দেখেছি না, ইনক্রিমেন্ট, জি স্যার। তো এরকম আমরা দেখেছি না, এ মাইনাস মাইনাস, হুম মাইনাস মাইনাস এ। সো এটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সো এটা কিন্তু একটা অপারেন্টের সাথে একটাই বসেছে, এটাকে বলা হয় ইউনারি অপারেটর। আর যে অপারেটর দুইটা অপারেন্টের সাথে কাজ করে, যেমন এ প্লাস বি, এ ইন্টু বি, সো দুইটা অপারেন্ট নিয়ে যখন কাজ করে, এটাকে বলি আমরা বাইনারি অপারেটর। আর টার্নারি অপারেটর হচ্ছে যখন আমরা 3টা অপারেটর নিয়ে কাজ করে। সো 3টা অপারেটর নিয়ে কাজ করে, এটা হচ্ছে প্রশ্নবোধক এবং হচ্ছে এই অপারেটর। তো এখানে হচ্ছে প্রথমে একটা সাম কন্ডিশন থাকবে, কন্ডিশন, কন্ডিশন, যদি এই কন্ডিশন যদি মিলে, তা ট্রু হয়, তাহলে এই রেজাল্টটা আসবে, আর যদি ফলস হয়, তাহলে এই রেজাল্টটা আসবে। তো এটা তো মনে হয় আপনাদের কাভার করেছিল, আমি রাসেল ভাই যতটুকু বলেছি আর কি। এটা কি আমরা ট্রু ক্লিয়ার? ফলস। হ্যাঁ, ট্রু ট্রু ফলস ফলস। ট্রু ফলস না, এটা হচ্ছে কন্ডিশন একটা দিব, এই কন্ডিশনটা যদি কন্ডিশন। সত্য হয় তাহলে এই রেজাল্টটা হবে, আর মিথ্যা হলে এই রেজাল্ট হবে। সো আমরা এটা দিয়ে, টার্নারি অপারেটর দিয়ে আমরা খুব সহজেই লিপ ইয়ার বের করতে পারি। তো তাহলে কি করবো আমরা প্রথমে? আচ্ছা, এটা এটা হ্যাঁ, প্রথমে আমরা দুইটা ভ্যালু নিব, একটা ইয়ার এবং হচ্ছে লিপ, ইজ লিপ, এটা লিপ ইয়ার কিনা এটা জানার জন্য। তারপর আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে ইয়ারটা নিব, নিয়ে আমরা স্ক্যানফ দিয়ে ইয়ারটা আমরা কিবোর্ড থেকে নিব, তারপর আমরা এই কন্ডিশনটা লিখবো। সো কন্ডিশনটা কি বলেছিলাম? ইয়ারটাকে 4 দিয়ে ভাগশেষ যাতে জিরো হয়, এবং ইয়ারটা 100 দিয়ে ভাগশেষ যাতে জিরো না হয়, এটা ছিল আমাদের একটা কন্ডিশন। একটা কন্ডিশন। ক্লিয়ার? জি আরেকটা কন্ডিশন হচ্ছে, এবং এইটা হচ্ছে অর চিহ্ন, এন্ড এবং অরের চিহ্ন তো আপনাদের দেখানো হয়েছিল, এটা হচ্ছে অর চিহ্ন। অথবা এই ইয়ারটা 400 দিয়ে ভাগ হলে ভাগশেষ যাতে জিরো হয়, এই কন্ডিশন যদি এই শর্তটাই দিলাম ফুলফিল করে, এই শর্ত যদি ফুলফিল করে ট্রু হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে এই বছরটা লিপ ইয়ার। আর যদি না হয়, তাহলে প্রিন্ট করবে এই বছরটা লিপ ইয়ার না। এখানে কিন্তু আমরা ইফ ইলস ছাড়াই আমরা এটা করেছি, জাস্ট একটা টার্নারি অপারেটর দিয়ে। আপনারা যদি এভাবে প্রোগ্রামিং করেন, অনেক প্রোগ্রামিং আপনি যে মাথায় যেটা আসবে সেটা দিয়ে আপনি করে ফেলবেন। তো আমরা একটু রান করি এটা। তো এখানে কি করলাম, দুইটা ইন্টিজার ভ্যালু নিলাম, কিবোর্ড থেকে ভ্যালু অলরেডি আমরা আজকে সকাল থেকে, মানে প্রথম থেকে যেই ট্রেনিং গুলো করছি সবগুলোতে কিন্তু একই কাজগুলো করছি। সো এখানে নিলাম, নেওয়ার পর আমরা একটা কন্ডিশন দিলাম, এই কন্ডিশন ফুলফিল করলে এটা হবে, নাহলে এটা হবে। সো আমরা এটা সেভ করি, সেভ করে আমরা একটু যদি কম্পাইল করি কোনো এরর আছে কিনা। তো আমাদের একটা এরর আছে, সেটা হচ্ছে ভ্যালু রিকোয়ার্ড অ্যাজ লেফট অপারেন্ট অ্যাসাইনমেন্ট, আমরা এখানে নিচে দিয়ে দিচ্ছি আর কি।
1974 এক লাইনে হবে আর কি। তো আমরা এখন যদি কম্পাইল করি, আচ্ছা স্যার এটা এখানে হচ্ছে, স্যার এখানে একটা ব্র্যাকেট হবে স্যার। আচ্ছা ব্র্যাকেট আমরা কি একটা দিয়েছি? একটা, না না দুইটা, না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্র্যাকেট ঠিক আছে। দুইটা, 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 প্রিন্টএফ, দুইটা। আচ্ছা লেফট অপারেন্ড অ্যাসাইনমেন্টে ভ্যালু রিকোয়ার্ড বলতেছে, তার মানে কি আমরা ভ্যালু দেইনি? লেফট অপারেন্ট, অপারেন্ট ইন্টিজার মেইন সবই তো ঠিক আছে মনে হচ্ছে। হুম, ওই যে ইয়ারের পরে স্যার, ওই যে কোশ্চেন মার্কের ইয়ারের পরে আমরা কোলন দেই নাই, সেমিকোলন। এটা এখানে না স্যার, আরো নিচে না। স্যার এই 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 আম, নিচ থেকে স্যার দ্বিতীয় প্রিন্ট এর আগে কি স্যার সেমিকোলন হবে কিনা এই যে স্যার? এই যে ইয়ারের, এটা এটা যে এটার একদম লাস্ট হাতের ডাইনে এখানে এটা স্যার, না না, এটা তো এটা তিনটা মিলে তো একটা লাইন। এই একটা লাইন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে স্যার, ইফ লেখা হয়নি মনে হয়। না না, ইফ কন্ডিশনে তো আমরা যাব না, এটা এটা তো আমরা ইফে যাব না। আপনাদের কি ইফ দিয়ে দেখানো হয়েছিল? স্যার আমরা আগেরটা ইফ দিয়ে করানো হয়েছিল স্যার। আচ্ছা ইফ এলস হ্যাঁ দিয়ে করানো হয়েছিল। স্যার এই যে আচ্ছা লাস্টের দিকে স্যার, এই যে লাস্টে যে আমরা প্রিন্ট ডি ইজ নট লিপ ইয়ার হবে না স্যার? এটা, আচ্ছা ইজ নট এটার সাথে কোনো সম্পর্ক না আর কি, এটা হ্যাঁ। আমরা সম্পর্ক না স্যার। আচ্ছা এটা আমি জাভাতে রান করেছিলাম, কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা যদি এরকম হয়, আপাতত আমরা নেস্টেড করে করে দিচ্ছি, পরবর্তীতে আবার দেখাবো এটা, সময় খুব কম। আমরা জাস্ট এটা এভাবে করে দিতে পারি, ইয়ার, ইয়ার দিয়ে আমরা ইয়ারটাকে আমরা 400 দিয়ে ভাগ করি। কন্ডিশন তো তিনটা, আমরা মড করি 400 দিয়ে, আমরা একটু স্পেস দিয়ে যাতে দেখতে সুন্দর লাগে, তারপরে সমান সমান 0। যদি এটা হয় প্রথম কন্ডিশন, হ্যাঁ, যদি এটা হয় তাহলে কি করবে, প্রিন্ট করবে, প্রিন্ট লিপিয়ার। এটা আর কি, এটা দিয়ে দিই প্রিন্ট এফ, এটা হবে ঠিক আছে। এটা যদি হয়, স- আর যদি এটা না হয়, 400 দিয়ে যদি ভাগ না যায়, তাহলে সে কি করবে, ফলস হবে। ফলস হবে না? এই ফলসের ভিতরে আমরা আবার, ফলস হলে যে ইয়ারটা হবে সেটাও আবার আমরা একটু লিখে দিই। সো ফলস হলে কি হবে, ফলস হলে আমরা আবার বলতেছি যে, ফলস হলে আবার ইয়ারটাকে 100 দিয়ে আপনি মড করেন, মড করে যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমরা আবার বলবো ইজ নট লিপ ইয়ার, ইজ নট লিপ ইয়ার বলবে। আর যদি এটা ফলস হয় তাহলে সে কি করবে, তাহলে এটাকে আবার 4 দিয়ে ভাগ করবে। আমরা এটা নিচে নিচে লিখতে পারি, সমস্যা নাই। আমরা এখানে টার্নারি অপারেটর গুলো চাইলে নিচে নিচে লিখতে পারি, যেমন এক লাইনে না দিয়ে আমরা এখানে নিচে বসিয়ে দিই। আবার দেখেন এটা যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে, তাহলে সে এটাকে 4 দিয়ে ভাগ করবে, মড করবে, মানে ভাগশেষ করবে। যদি 0 হয় তাহলে সে বলবে লিপ ইয়ার, লিপিয়ার। আর যদি না হয় তাহলে ফাইনালি সে বলবে এটা লিপ ইয়ার না। অনেকগুলো কন্ডিশন দিলাম, এটা হয়তো বা আপনাদের জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে, আপনারা একটু দেখে নিবেন। স্যার আমি একটা পাঠাইছি স্যার, আমি এটা এইভাবে করছিলাম স্যার। আচ্ছা বুঝতে পারছি, ইফ এলস তো হয়, এটা ওটা তো ইফ এলস ইনফেল না দেখে আমি আপনাদেরকে এভাবে টার্নারি অপারেটরটা টার্নারি, দেখানোর চেষ্টা টার্নারি চেষ্টা অপারেটর করছি, দেয়। হ্যাঁ। হুম, এই যে বুঝতে পারছি। 1900 যদি আমরা দেই, 1900 ইজ নট এ লিপ ইয়ার। লিপিয়ার। আবার যদি আমরা এখানে 2025 দেই, 2024 দেই, সেক্ষেত্রে লিপ ইয়ার। লিপিয়ার।
আবার যদি এটা আমরা 2025 দিই সেক্ষেত্রে বলবে এটা লিপ ইয়ার না। সো এটা আমরা টার্নারি অপারেটর দিয়ে কিভাবে করা হয় সেটা আমরা একটু দেখলাম এটা আর কি, বুঝতে পারছি। ইফ এলস ব্যতীত। ব্যতীত এখন যদি মনে করেন প্রশ্নকর্তা যদি একটু ডিস্টার্ব হয়, সে বলতে পারে যে আপনি লিপ ইয়ার বের করেন তা না ইফ কন্ডিশন তা ছাড়া। তা না রে দেয়া, হ্যাঁ, হ্যাঁ এরকম আসতে পারে আর কি। জি স্যার, ইফ ইয়ার দেখছি স্যার। প্রোগ্রাম প্রোগ্রাম উইথাউট কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল। ও আচ্ছা, এখানে বলবে স্যার কন্ট্রোল স্টেটমেন্ট উইদাউট কন্ট্রোল কন্ট্রোল। স্টেটমেন্ট ছাড়া আপনি লিপ ইয়ার বের করেন, এরকম আসে এই অনেক ক্ষেত্রে সময়। এই- প্রাইম এই নাম্বার ক্ষেত্রে আসে, টার্নারি ব্যবহার করতে হইবে। হ্যাঁ টার্নারি প্রাইম নাম্বার আসে, অড ইভেন আসে, আর হচ্ছে এই লিপ ইয়ার আসে আর কি। সেজন্য আপনাদের একটু এটাও জানায় রাখলাম। অলরেডি আমি তো দেখেছি জাকির ভাই আপনাদের ইফিউজ দিয়ে করিয়েছি, ইফিউজ তো আমরা অলরেডি জানি, তো আমি প্রোগ্রামগুলি দিয়ে দিব। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখি তাহলে। জি স্যার, জি স্যার, আমি সব দিয়ে দিচ্ছি, আর আমরা আবার ইনশাল্লাহ মঙ্গলবার ক্লাস করব ইনশাল্লাহ কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে। সবাইকে ধন্যবাদ, আমি রেকর্ডিংটা দিয়ে দিব। জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আহ